আজকের ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসে কি পড়ছিলাম এটা একটু রিক্যাপ করি। আপনাদের মধ্যে কেউ যে উইলিং আরকি বলতে পারেন যে আমরা গত ক্লাসে কি পড়ছি? স্যার আমরা গত ক্লাসে পড়ছি স্যার কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, আইসোলেটর পড়ছি, কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, এনার্জি গ্যাপ আর এন টাইপ আর পি টাইপের কিছুটা ইয়ে দেওয়া ছিল আর ওই সিলিকনের লাস্টে একটা টপিক পড়ানো হয়েছিল আর কি। তো বলছিলাম যে এন টাইপ এবং পি টাইপ দিয়ে পরবর্তীতে আমরা আসলে কোথায় সেমিকন্ডাক্টর ইউজ করি দেখছিলাম। এটার জন্য আর কি। এর মধ্যে একটা দেখছিলাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা দেখছিলাম এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে ডোপ করা হয় ২ ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এটা আমরা জি দেখছিলাম স্যার। এবং সেখান থেকে আমরা এন টাইপ এবং পি টাইপের কনসেপ্টটা দেখছিলাম। তো এগুলো আমাদের পরবর্তী লেকচারে খুব বেশি কাজে আসবে অবশ্যই। এটা সম্পর্কে আমরা আরো অনেক কিছু শিখব পরবর্তীতে। তবে ওইটা শিখার আগে আজকের ক্লাসটা হলো গিয়ে মানে ঠিক সলিড স্টেট এর বৈশিষ্ট্য-টৈশিষ্ট্য ওগুলা সম্পর্কে আজকের ক্লাসটা না। আজকের ক্লাসটা জাস্ট হলো গিয়ে সলিড স্টেট ম্যাটেরিয়াল গুলা কিরকম হয়, ন্যাচারালি কিরকম পাই আমরা এবং এগুলাকে কিভাবে আমরা সিনথেসিস করি। মানে ফ্যাক্টরিতে কিভাবে আমরা এগুলোকে পিওর সেমিকন্ডাক্টর আকারে প্রোডিউস করি এবং সেগুলোকে আমাদের উপযোগী কিভাবে বানাই। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস এগুলাতে কিভাবে বানাই। তো ওগুলাতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখব। আমি আশা করি যে আপনাদের জন্য এগুলো নতুন এবং আপনারা পড়ে বেশ আনন্দ পাবেন আরকি। আ তো চলেন আমরা ফার্স্ট এ হলো ক্রিস্টালের কনসেপ্টটা থেকে শুরু করি। যেহেতু ন্যাচারালি যত ধরনের আপনি পাবেন, সেমিকন্ডাক্টর পাবেন, এটা কোনো না কোনো একটা ক্রিস্টালিন ফর্মে থাকে। এটা আপনার একদম পিওর ক্রিস্টালিন ফর্মে হতে পারে, পলিক্রিস্টালিন হতে পারে বা অ্যামরফাস আকারে পাইতে পারি আমরা। তো আপনারা কি ক্রিস্টাল কথাটা এর আগে শুনছেন কখনো? জি স্যার। ক্রিস্টাল কথাটা যদি শুনি আমরা, ক্রিস্টালের মানে এই কথাটা শুনলে সবার ১ম এ কি মনে আসে আমাদের? জি স্যার। আপনারা বলতে পারবেন যে ক্রিস্টাল যদি চিন্তা করেন আপনাদের মনে কি আসে? ক্রিস্টাল কোন জিনিসটাকে ক্রিস্টালের মতো লাগে? স্যার গ্লাসের আগে একটা বিজ্ঞাপনে দেখতাম সলিড স্যার কিছু। আরকি। হ্যাঁ, গ্লাস কিন্তু এক ধরনের ক্রিস্টাল। গ্লাস স্যার চকচক করে শক্ত ক্রিস্টাল জাতীয় জিনিস স্যার। খুব শক্ত জাতীয় জিনিস। ঠিক বলছেন। মানে খুব অত্যন্ত শক্ত অনেকক্ষণ পর্যন্ত বাইরের একটা ফোর্স সহ্য করতে পারে কিন্তু একটা পর্যায়ে গুঁড়ো হয়ে যায়। যখন ভাঙা শুরু করে তখন একদম চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। জি স্যার। আ ফিটকিরি একটা ক্রিস্টাল। খুব কমন ক্রিস্টাল। আমরা যারা পানি বিশুদ্ধ করি, দূর-দূরান্তে থাকি যারা পানি বিশুদ্ধ করার জন্য ফিটকিরি ইউজ করা হয়। ফিটকিরিও কিন্তু একটা ক্রিস্টাল। তারপরে মনে করেন আমি জানি না আপনারা খাইছেন নাকি? আমরা বাজার থেকে যে তালমিছরি কিনে খাই। আগেকার দিনে খাইতো জি এট স্যার। লিস্ট এখন খায় না অত বেশি। ওই তালমিছরি ঠান্ডা একটা ক্রিস্টাল। রাইট। হ্যাঁ, বলতো কথিত ছিল আরকি এটা খেলে ঠান্ডা ভালো হয়। আমি জানি না এটা জি প্রমাণিত স্যার। কতখানি। ওইটা ঠান্ডার অনেক জন্য খাইতাম। বেশিরভাগ ইউজ করে তো। তো ক্রিস্টাল কথা বললে জেনারেলি এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় আসে। তো সবগুলো উদাহরণ যে আমি বললাম মনে করেন ফিটকিরি বলেন বা মনে করেন আ মিছরি বলেন, ইভেন লবণও কিন্তু একটা ক্রিস্টাল। তো এগুলো সবগুলো ক্রিস্টালেরই একটা কিন্তু কমন প্রপার্টি আছে। আমরা যদি এই ম্যাটেরিয়াল গুলোর কথা চিন্তা করি, তাহলে আমাদের কাছে কোন কমন প্রপার্টি গুলো চোখে পড়ে? একটু বলতে পারবেন? মানে ফিটকিরি, মিছরি এগুলোর মধ্যে কমন কি আছে? আমি বলি ১ম একটা কমন যে প্রপার্টি আছে সেটা হলো গিয়ে প্রত্যেকটা ম্যাটেরিয়ালই কিন্তু আপনার কিছু ম্যাটেরিয়াল ট্রান্সপারেন্ট মানে আলোকে একদম পুরোপুরি পাস করতে দেয় যেমন গ্লাস। কিছু ম্যাটেরিয়াল আছে ট্রান্সলুসেন্ট। ট্রান্সলুসেন্ট মানে হলো কি আপনি যদি এটা আলো বরাবর ধরেন, তাহলে আপনি অপর সাইডের জিনিসটা পুরোপুরি দেখতে পারবেন না কিন্তু ওই জিনিসটা জ্বলজ্বল করবে। আলো কিছুটা ওটার ভিতর দিয়ে ডিফিউজ হয়ে ওই জিনিসটা কিন্তু জ্বলজ্বল করবে। আপনি যেকোনো ক্রিস্টালে যদি আলো বরাবর ধরেন, সে কিন্তু আপনার আলোটাকে পুরোপুরি পাস না করতে দিলে এট লিস্ট জ্বলজ্বল করবে। সেটা আপনি চিনি বলেন, লবণ বলেন বা আপনার ফিটকিরি বলেন। ঠিক আছে? এটা মনে হয় আপনারা নোটিস করছেন। জানি না আপনারা নোটিস করছেন নাকি? আর গ্লাসের ক্ষেত্রে তো এটা পুরোপুরি লাইটটা পাস করতে দেবে। একদম অপর সাইডে যা আছে সব দেখা যাবে। তো এই ক্রিস্টালের আ ক্রিস্টালের বেসিক স্ট্রাকচার এর উপর ডিপেন্ড করে মোটামুটি এটাকে এরকম ৩ ভাগে ভাগ করা যায়। একটা হলো যে ক্রিস্টালিন ফর্ম, একটা হলো গিয়ে পলিক্রিস্টালিন ফর্ম, একটা হলো গিয়ে অ্যামরফাস ফর্ম। তো ক্রিস্টালিন ফর্মটা কিরকম? ক্রিস্টালিন ফর্মটা হলো গিয়ে একদম অণুগুলা ভিতরে যে অণুগুলা আছে বা এটম গুলা আছে, সেই এটম গুলা একদম রেগুলার ইন্টারভাল এ নিজেদেরকে বিন্যস্ত করবে। মানে এরকম একদম রেগুলারলি মনে করেন এই মাঝখানের জায়গাটা আমি যদি কথার কথা ধরি ১ ইঞ্চি,
তাহলে ১ ইঞ্চি পর অণুগুলা বসবে। ১ ইঞ্চি পর একটা, ১ ইঞ্চি পর একটা, ১ ইঞ্চি পর একটা। এই সাইডেও ১ ইঞ্চি পর একটা, ১ ইঞ্চি পর একটা। মানে একটা রেগুলার প্যাটার্ন থাকবে। এটাকে আমরা বলি হলো কি ক্রিস্টালিন স্ট্রাকচার। আরেকটা থাকতে পারে পলিক্রিস্টালিন স্ট্রাকচার। পলিক্রিস্টালিন স্ট্রাকচারের মধ্যে কতগুলো ডোমেইন থাকবে আমাদের। এই ডোমেইনগুলো কিরকম যে এক ডোমেইনের মধ্যে অ্যাটমগুলো একভাবে বিন্যস্ত। এই একটা ডোমেইনের মধ্যে একইভাবে বিন্যস্ত হবে। আরেকটা ডোমেইনের মধ্যে আরেকভাবে বিন্যস্ত। কিন্তু ওই ডোমেইনের ভিতরে সবগুলো অণু বা অ্যাটম একইভাবে বিন্যস্ত হবে। আর ডোমেইনের বাইরে সবগুলো একইভাবে বিন্যস্ত হবে কিন্তু ভিন্ন ওরিয়েন্টেশন এ। মানে এখান থেকে তো আপনারা দেখতে পারতেছেন যে এই সাইডের অণুগুলো যদি এভাবে বসে, এই সাইডের গুলো এভাবে বসছে। আবার এই সাইডের গুলো এভাবে বসছে। মানে একটা রেগুলার প্যাটার্ন থাকবে কিন্তু একটা নির্দিষ্ট ডোমেইনের মধ্যে। যেমন মনে করেন আপনারা যদি ফিটকিরি দেখেন, আপনারা যদি ফিটকিরি কেউ দেখে থাকেন বা মিস্ত্রি যদি দেখে থাকেন, দেখবেন যে আপনি যখন ফিটকিরিটাকে ভাঙেন বা আপনি যেই আকারে বাজার থেকে পান, সেই আকারটার মধ্যে দেখবেন যে অনেকগুলো ফ্ল্যাট সারফেস থাকে। আপনারা কি কখনো এই জিনিসটা নোটিস করছেন যে একটা ফিটকিরিকে আপনি যদি হাতে ধরেন, দেখবেন একটা ফিটকিরির মধ্যে কিন্তু অনেকগুলো ফ্ল্যাট সারফেস আছে। কিন্তু কোন সারফেসটাই কিন্তু কোনটার সঙ্গে প্যারালাল না। আপনারা কি কখনো এই জিনিসটা নোটিস করছেন? হ্যাঁ স্যার, মনে হয় যেন ফেটে আছে বা ফেটে গেছে ওইরকম দেখা যায়। জায়গায় ডিফারেন্ট প্লেট আছে কতগুলো দেখে মনে হয়। দাঁড়ান আমি আপনাদেরকে কোয়ার্টজ ক্রিস্টাল যদি আপনারা দেখেন, আমি শেয়ার করতেছি। এখানে মনে করেন যে একটা ক্রিস্টালের ছবি দেওয়া আছে। দেখছেন? ক্রিস্টালিন গুলো তো জেনারেলি এরকমই হয়। আমরা এই ধরনের জিনিসকে দেখলে রেডিলি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা ক্রিস্টাল। তাই না? তো আপনি যদি ক্রিস্টাল স্ট্রাকচার গুলো দেখেন, আপনি ক্রিস্টাল স্ট্রাকচারে দেখবেন যে এগুলো সবগুলোর একটা করে ফ্ল্যাট সারফেস আছে। যেমন দেখেন এটার ফ্ল্যাট সারফেস কয়টা? এই যে একটা ফ্ল্যাট সারফেস, এই যে একটা ফ্ল্যাট সারফেস, এই যে একটা ফ্ল্যাট সারফেস, এই যে একটা ফ্ল্যাট সারফেস। দেখতে পাচ্ছেন? কিন্তু কোন সারফেসই কিন্তু কারো সঙ্গে প্যারালাল না। কিন্তু অনেকগুলো ফ্ল্যাট সারফেস আছে। আমি আশা করি যে আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। তো আপনি ক্রিস্টালের মধ্যে যদি দেখেন যে এরকম অনেকগুলা ফ্ল্যাট সারফেস আছে, তখন আপনি বুঝবেন যে এই জিনিসটা হলো কি একটা পলিক্রিস্টালিন স্ট্রাকচার। মানে এটার মধ্যে এরকম অনেকগুলো ডোমেইন আছে। আপনি হয়তো ভাঙছেন, এই বরাবর ভাঙছেন। ভাঙার পরে মনে করেন এই বরাবর ভাঙছেন। এই বরাবর একটা প্রেশার দিছেন, তখন এই ক্রিস্টালটা ভেঙে গেছে, এই অংশটুকু খুলে পড়ে গেছে। এই যে এই অংশটুকু দেখতে পারতেছেন, এই অংশটুকু খুলে পড়ে গেছে। এই অংশটুকু নাই হয়ে গেছে। তখন আপনি কি পাবেন? এখানে একটা ফ্ল্যাট সারফেস পাবেন, এখানে একটা ফ্ল্যাট সারফেস পাবেন, এখানে একটা ফ্ল্যাট সারফেস পাবেন। এই আকারটাই আমরা দেখতে পাই বাজারে। বাজারে যেসব আ ক্রিস্টাল পাই ওগুলি একদম ক্রিস্টালিন স্ট্রাকচার থাকে না। এরকম আমরা পলিক্রিস্টালিন স্ট্রাকচার দেখি। এই জিনিসটা আপনাদের জানা দরকার নেই কেন দেখি। কিন্তু আমরা জেনারেলি পলিক্রিস্টালিন স্ট্রাকচার দেখি। আর অ্যামরফাস স্ট্রাকচারটা হলো কি এই জিনিসটা র‍্যান্ডম। এটম গুলো আপনার র‍্যান্ডমলি বিন্যস্ত থাকবে। এটার মধ্যে আপনি অ্যাপারেন্টলি কোন কমন আ মানে পাবেন না। মানে কোন ডোমেইন পাবেন না। এখানে যেমন ডোমেইন এ ভাগ করা যায়, এখানে এরকম কোন ডোমেইন পাবেন না। এখানে এই জিনিসগুলো র‍্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে। ওটাকে আমরা বলি অ্যামরফাস। যেমন মনে করেন আপনি যদি এক বোতল বা এক বয়ম যদি আপনি বালু নেন, সমুদ্রের পাশ থেকে যদি বালু নেন, আপনি যদি এটা আলো বরাবর ধরেন, দেখবেন যে অপর সাইডের আলোর কোনো অংশই এই সাইডে আসবে না। কারণ কি? এই জিনিসটা হলো গিয়ে অ্যামরফাস আকারে আছে। এই জিনিসগুলা মানে কোন নির্দিষ্ট আকারে বিন্যস্ত নেই। তো অনেকগুলা ছোট ক্রিস্টাল পাশাপাশি বসছে এবং এদের মধ্যে অ্যাপারেন্টলি এরকম কোনো ডোমেইন নাই বা এরকম ক্রিস্টালিনের মতো এরকম সুন্দর স্পেস এর মধ্যে ওরা বিন্যস্ত নেই। ওরা র‍্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আছে। ওইটাকে আমরা বলি অ্যামরফাস স্ট্রাকচার। তো এই জিনিসটা আপনারা এই ৩ টা জিনিস পড়বেন। আপনারা ক্রিস্টালিন কাকে বলে, পলিক্রিস্টালিন কাকে বলে, অ্যামরফাস কাকে বলে। তো আমরা যে গ্লাসটা দেখি, আমাদের সামনে যে গ্লাসটা থাকে, জানালায় বলেন, গাড়িতে বলেন, এই গ্লাসটা কোন স্ট্রাকচার এই ৩ টার মধ্যে? ক্রিস্টালিন স্যার। ক্রিস্টালিন স্ট্রাকচার। কারণ আলোটা যখন আসে, আলোর ওয়েভলেংথ এর উপর ডিপেন্ড করে যে মাঝখানের যে খালি জায়গা, এটা দিয়ে আলো পাস করে চলে যেতে পারে। কিন্তু পলিক্রিস্টালিনের ক্ষেত্রে কি হয় দেখেন, মনে করেন আলো একটা রাইট জায়গা দিয়ে আসলো। মনে করেন এই যে এখানে যে গ্রিডটা দেখতে পারতেছেন, গ্রিড না সরি। এখানে যে একটা প্যারালাল লাইনের অ্যারে দেখতে পারতেছেন। এখান থেকে লাইটটা মনে করেন আসলো। লাইটটা এটা পাস করলো। ঠিক আছে? এই ডোমেইনটা পাস করলো। কিন্তু যখন এই ডোমেইনে আসবে তখন লাইট আর পাস করতে পারবে না। তখন লাইট আবার এদিক দিয়ে জায়গা খুঁজবে, আবার এদিক দিয়ে জায়গা খুঁজবে। তখন দেখবেন যে আলো বরাবর ধরলে এই জিনিসটা জ্বলজ্বল করবে। কিন্তু লাইটটাকে পুরো একদম ইন্টারাপশন ছাড়া পাস করতে দিতে পারবে না। কিছুটা পাস করতে দিবে ডিফিউজড আকারে। কিন্তু পুরোপুরি পাস করতে দিবে না। whereas অ্যামরফাস মোটামুটি বেশিরভাগ সময় লাইট পাস করতে দেয় না। কারণ এর randomly distributed আলোটা বারবার বাধাপ্রাপ্ত হয়। ঠিকমতো ডিফিউজ করতে পারে না। তো এই জিনিসটা গেল আমাদের। এখন
ক্রিস্টালিন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখছি যে ক্রিস্টালিন স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার অ্যাটমগুলা নির্দিষ্ট দূরত্ব পরপর স্পেসে নিজেদেরকে বিন্যস্ত করে। নিজেদেরকে বিন্যস্ত করলে আমরা দেখতে পাই যে এরকম কতগুলো রিপিটিং ব্লক থাকে কতগুলো। এই যে মনে করেন একটা ব্লক, এই যে একটা স্কোয়ার দেখা যাইতেছে। আমি যদি পাশে যাই আমি দেখব যে স্কোয়ারটা আবার রিপিট করছে। স্কোয়ারটা পুনরাবৃত্তি করছে। আবার যদি পাশে যাই দেখব যে স্কোয়ারটা পুনরাবৃত্তি করছে। যদি নিচে যাই তাহলে দেখব স্কোয়ারটা পুনরাবৃত্তি করছে। তো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটাকে আমরা বলি হলো গিয়ে ইউনিট সেল। যেই জিনিসটা বারবার রিপিট করতেছে ক্রিস্টালিন স্ট্রাকচারে। ওই রিপিটেটিং স্ট্রাকচারটাকে আমরা বলি হলো কি ইউনিট সেল। আর রিপিট করার ফলে যে বড় একটা তৈরি হইতেছে, গ্রিডের মতো তৈরি হইতেছে, এই জিনিসটাকে আমরা বলি হলো গিয়ে ল্যাটিস বা বড় করে বললে স্পেস ল্যাটিস। এই যে এই পুরো স্ট্রাকচারটা তৈরি হইতেছে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হলো গিয়ে ল্যাটিস। এই প্যাটার্নটাকে আমরা বলি হলো গিয়ে ল্যাটিস। তো ইউনিট সেল এবং ল্যাটিস আপনাদের ভাইবার জন্য খুবই ইম্পোর্টেন্ট। তো এই জিনিসটার সংজ্ঞা আপনারা খুব ভালো করে করবেন। ল্যাটিস কাকে বলে আর ইউনিট সেল কাকে বলে। ঠিক আছে? এখানে দেখবেন যে সংজ্ঞাটা দেওয়া আছে। এই যে each type of atom has a preferred arrangement depending on temperature and pressure. নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারের উপর ডিপেন্ড করে অ্যাটমগুলা নির্দিষ্ট প্যাটার্নে নিজেদেরকে বিন্যস্ত করে। এই যে প্যাটার্নে বিন্যস্ত করে এই প্যাটার্নটাকে আমরা বলি ল্যাটিস। আর এই যে রিপিটেটিং ইউনিটটার দ্বারা ল্যাটিস গঠিত ওই রিপিটেটিং ইউনিটটাকে আমরা বলি হলো গিয়ে ইউনিট সেল। এটা হলো কি বিল্ডিং ব্লক। এটাকে যদি আপনারা দেওয়ালের সাথে তুলনা করেন, আমাদের বাসাবাড়ির যে দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে ইউনিট সেল কোনটা হবে? ইট। ইট। একটা ইট হলে কি আমাদের ইউনিট সেল। আর ল্যাটিস যদি বলি ল্যাটিস কোনটা হবে? ল্যাটিস হবে হলো কি তুমি আপনারা একটা যদি ভালো বলছো। প্লাস্টার করার আগে যদি দেওয়ালটাকে দেখেন, সবগুলো ইট মিলে যে একটা প্যাটার্ন তৈরি করবে, এই প্যাটার্নটাকে আমরা বলবো হলো গিয়ে ল্যাটিস। ওই দেওয়ালটার ল্যাটিস। বুঝতে পারছেন? তো আমরা ধারণা করে নিব যে একটা দেওয়াল যদি এরকম ল্যাটিসের হয়, তাহলে ওই বাসার যতগুলো দেওয়াল আছে সবগুলো দেওয়াল এই একই রকম প্যাটার্নই ফলো করবে। তাই না? তো এটা হলো গিয়ে ল্যাটিস। সো ল্যাটিস এবং ইউনিট সেল হলো গিয়ে একটা ক্রিস্টালের নিজস্ব প্রপার্টি। এই প্রপার্টিটা আপনার ডিপেন্ড করে হলো গিয়ে টেম্পারেচার এবং প্রেশারের উপরে। মানে ওই ক্রিস্টালটা কি পরিমাণ প্রেশারের মধ্যে থেকে গ্রো করছে এবং কি পরিমাণ টেম্পারেচার আছে এটার উপর ডিপেন্ড করে আপনার ওইটার ইউনিট সেল এবং ল্যাটিসটা ডিটারমাইন্ড হয়। তো আপনার এই যে আমরা যে ইউনিট সেলগুলো দেখলাম, এই ইউনিট সেলগুলোর প্রকৃতিতে আমরা নির্দিষ্ট কতগুলো ইউনিট সেলই পাই। মানে ইউনিট সেলের নির্দিষ্ট কতগুলো স্ট্রাকচারই পাই। এর বাইরে ভ্যারি করে না। তো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল এনালাইসিস করে দেখা গেছে যে আপনার মোট ১৪ ধরনের ইউনিট সেল আছে। ১৪ ধরনের স্ট্যান্ডার্ড ইউনিট সেল আছে। এবং এটা মোটামুটি ৭ ধরনের ক্রিস্টাল সিস্টেমের উপর ৭ ধরনের ক্রিস্টাল সিস্টেমে আমরা বিভক্ত করতে পারি। এই ১৪ টা ইউনিট সেলকে আমরা ৭ ধরনের ক্রিস্টাল সিস্টেমে ভাগ করতে পারি। তো আপনাদের জন্য ভাগগুলো খুব বেশি একটা ইম্পোর্টেন্ট না। তারপর আমরা ভাগগুলো দেখব। কিন্তু আপনাদের জন্য যে জিনিসটা বেশি ইম্পোর্টেন্ট ভাইবার জন্য সেটা হলো গিয়ে ক্রিস্টাল সিস্টেম কয়টা আছে? ৭ টা। আর টোটাল ইউনিট সেল কয় ধরনের হইতে পারে? ১৪ টা। এই জিনিসটা আপনারা ভাইবার জন্য মনে রাখবেন। তো এইখানে এই স্লাইডের মধ্যে আপনারা দেখবেন যে সবগুলা ১৪ টা সবগুলা ইউনিট সেল এখানে এঁকে দেওয়া আছে আপনাদেরকে। এবং এই ৭ টা সিস্টেম লিখে দেওয়া আছে। ৭ টা সিস্টেম কি, কি? ৭ টা ক্রিস্টাল সিস্টেম হলো গিয়ে ট্রাইক্লিনিক, মনোক্লিনিক, অর্থোরম্বিক, টেট্রাগোনাল, ট্রাইগোনাল, কিউবিক এবং হেক্সাগোনাল। আর এই সাইডে দেখবেন টোটাল ১৪ টা আছে। যদি গণেন দেখবেন ১৪ টা আছে। মানে ট্রাইক্লিনিকের মধ্যে ১ টা, মনোক্লিনিকের মধ্যে ২ টা, অর্থোরম্বিকে ৪ টা, টেট্রাগোনালে ২ টা, ট্রাইগোনালে ১ টা, কিউবিকে ৩ টা, হেক্সাগোনালে ১ টা। সবগুলো মিলেই ১৪ টা। ঠিক আছে? যে এরকম ডিফারেন্ট টাইপের ইউনিট সেল হইতে পারে। ইউনিট সেলটা যেহেতু 3D এজন্য এখানে 3D আকারে আঁকা হয়েছে। যেমন অনেক ইট, একটু আগে যেটা বললাম দেওয়ালের ইউনিট সেল ইট। ইট একটা 3D অবজেক্ট। সো সিমিলারলি এখানেও ইটের মতো করে এগুলোকে ইউনিট হিসাবে দেখানো হয়েছে। তো মনে করেন এখানে যদি আমরা দেখি ট্রাইক্লিনিকের এটা যদি দেখি দেখবেন যে এটা যে বক্সটা আছে এই বক্সের প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম। যে কালোগুলো গোলগুলো দেখতে পারতেছেন এগুলো হলো গিয়ে একেকটা অ্যাটম। সো প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে এবং এখানে দেখেন ট্রাইক্লিনিকের বৈশিষ্ট্য দেওয়া আছে। A1 is not equal to A2 is not equal to A3 এই কথাটার মানে কি? কেউ বলতে পারবেন এই কথাটার মানে কি? কি হইতে পারে একটা বক্সের ক্ষেত্রে A1, A2, A3?
কেউ পারবেন না বলতে? তার মানে 6টা তল নাকি? A1 A2 A3 একটা বক্সের কি হইতে পারে? একটা বক্স 3 ডাইমেনশনাল অবজেক্ট, তাই না? ত্রিমাত্রিক একটা বস্তু। ত্রিমাত্রিক বস্তুতে যদি 3টা প্যারামিটার থাকে, ওটা জেনারেলি কি কি বুঝাইতে পারে? 3টা মাত্রা বুঝাবে। 3টা মাত্রা কি কি? দৈর্ঘ্য প্রস্থ স্যার উচ্চতা। এক্স ওয়াই জেড। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য তাই না? প্রস্থ উচ্চতা। তার মানে ট্রাইক্লিনিক যেই সিম্পল ইউনিট সেলটা, এটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনোটার সমান না। বুঝতে পারছেন? মানে দৈর্ঘ্য উচ্চতার সমান না, উচ্চতা প্রস্থের সমান না, প্রস্থ আবার দৈর্ঘ্যের সমান না। কোনোটাই কারো সমান না। মানে কোনো বাহু কারো সমান হবে না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মধ্যে। আর এই যে A12 is not equal to A23 is not equal to A31, এটা দ্বারা সিম্পলি বোঝানো হয়েছে কি? এগুলো লেগে জিনিসটা একটু ক্লিয়ার ভাবে লেখা সম্ভব ছিল। এটা লেগে কোণ। বুঝতে পারছেন? মানে এই যে একটা কোণ আছে, দৈর্ঘ্য এবং প্রস্থর মধ্যে একটা কোণ, দৈর্ঘ্য আর উচ্চতার মধ্যে একটা কোণ, প্রস্থ এবং উচ্চতার মধ্যে একটা কোণ। কোনো কোণই আপনার একে অপরের সমান হবে না। এইটা এই শর্তটা যদি ফুলফিল করে, তখন আমরা ওই ইউনিট সেলটাকে কি বলবো? বলেন তো, ইউনিট সেলটার নাম কি হবে তখন? ট্রাইক্লিনিক। এটার নাম হবে তখন সিম্পল ট্রাইক্লিনিক। ঠিক আছে? যদি এরকম একটা ছবি গঠন করে, তখন আমরা এটাকে বলবো এটা একটা সিম্পল ট্রাইক্লিনিক। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তখন আমরা এটা বলবো সিম্পল ট্রাইক্লিনিক। সিমিলারলি আপনার আরেকটা সহজ আছে, সহজটা কি? কিউবিক। কিউবিকটাও খুব কমন দেখা যায়, স্পেশালি মেটালের মধ্যে। মেটাল যে ম্যাটেরিয়াল গুলো থাকে, মেটালিক ম্যাটেরিয়াল, ওগুলা জেনারেলি কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার হয় ওগুলার। সো ওইটার ক্ষেত্রে আপনার কি হবে? A1 সমান সমান A2 সমান সমান A3, মানে দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান উচ্চতা, এবং সবগুলো কোণ হবে 90 ডিগ্রি। যতগুলো কোণ আছে সবগুলো কোণ হবে 90 ডিগ্রি। তখন আমরা ওইটাকে বলবো কিউবিক। এখন দেখেন, কিউবিক 3 ধরনের হইতে পারে। একটা হইতে পারে সিম্পল কিউবিক, একটা হতে পারে ভলিউম সেন্টার্ড কিউবিক, একটা হতে পারে ফেস সেন্টার্ড কিউবিক। তো সিম্পল কিউবিকটা তো আপনারা সবাই বুঝলেন অলরেডি। সিম্পল কিউবিক মানে হলো কি, প্রত্যেকটা কোণায় একটা করে অ্যাটম থাকবে, যতগুলো কর্নার হওয়া সম্ভব। একটা বক্সের কয়টা কর্নার থাকে? 8টা। 8টা কর্নার থাকে। তো ওই 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। ভলিউম সেন্টার্ড মানে কি? পুরো ভলিউমটার মাঝখানে একটা অ্যাটম থাকবে। ভলিউম সেন্টার্ড মানে পুরো ভলিউমের মাঝখানে। মানে মনে করেন আপনার কাছে একটা 4 কোণা বক্স আছে, এই বক্সের মাঝখানে একটা অ্যাটম আছে, একদম ঠিক মাঝখানের জায়গাটাতে। তো এইটা হলো কি ভলিউম সেন্টার। তাহলে এখানে কয়টা অ্যাটম থাকবে? 1 2 3 4, 4 দুগুণে 8, আর মাঝখানে একটা, টোটাল 9টা। বুঝতে পারছেন সবাই? আর ফেস সেন্টার যদি হয়, ফেস সেন্টার্ড কিউবিক যদি হয়, এটার মানে হলো গিয়ে প্রত্যেকটা কোণায় তো একটা করে থাকবেই, প্লাস একটা বক্সের কয়টা পৃষ্ঠ থাকে? 6টা। তল কয়টা থাকে? 6টা তল থাকে। 6টা তলের মাঝখানে একটা একটা করে থাকবে। তাহলে কয়টা হবে? 6টা তলের জন্য 6টা, আর 14। আর কর্নারের জন্য 8টা। তাহলে 6 যোগ 8 সমান সমান 14। সবাই কি বুঝতে পারছেন? এটা খুব সহজ। এটা এমন কঠিন কিছু না। এটা আমি পরীক্ষাতে দিব না। কিন্তু এই জিনিসটা আপনারা জাস্ট নিজেদের ইন্টারেস্টের জন্য জেনে রাখেন। কারণটা কি? এই জিনিসটা আপনাদের ফিজিক্সে পড়ার কথা ছিল। কিন্তু আপনাদের সঙ্গে কথা বলে আমি যেটা জানলাম যে আপনারা এটা ফিজিক্সে পড়েন নাই। ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়েন নাই আপনারা এটা। কিন্তু এটা ফিজিক্সে আপনাদের পড়ানো উচিত ছিল। কারণ এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক, ক্রিস্টাল স্ট্রাকচার। তো আপনাদের নিজেদের ইন্টারেস্টে আপনারা এই জিনিসটা একটু পড়বেন। ঠিক আছে? এটার মধ্যে আমাদের কাজে লাগবে কোনটা? আমাদের মেইনলি কিউবিকটা কাজে লাগবে, হেক্সাগোনালটা কাজে লাগবে। কিউবিক আর হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে তো বুঝতেছেন যে কিউবিকের আপনার এখানে যেমন 4টা বাহু থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠে 6টা থাকবে। সরভুজ, এখানের উপরে আর নিচে সরভুজ থাকবে। ঠিক আছে? তো এটাই তখন হবে হলো গিয়ে হেক্সাগোনাল। হেক্সাগোনালের শর্তটাও এখানে দেওয়া আছে। হেক্সাগোনালটা আপনারা কল্পনা করতে পারতেছেন, এটা এমন কঠিন কিছু না। তাহলে আমরা এখন দেখি যে মেটালের ক্ষেত্রে, মানে ধাতব পদার্থের ক্ষেত্রে আমরা কয় ধরনের ক্রিস্টাল ইউনিট সেল পেতে পারি। তো মেটালের ক্ষেত্রে যে দেখা গেছে যে 3 ধরনের ইউনিট সেল পাই আমরা। মানে যত ধরনের মেটালই আছে, সব ধরনের মেটালই মোটামুটি 3 ধরনের ইউনিট সেল দ্বারা গঠিত। কি কি ইউনিট সেল? একটা হলো কি সিম্পল কিউবিক। সিম্পল কিউবিক মানে কি বলেন তো? প্রত্যেকটা কিউবের কর্নারে আর কি একটা করে অ্যাটম থাকবে। ঠিক বলছেন, এক্সেলেন্ট। এরপরে একটা হতে পারে হলো কি ফেস সেন্টার্ড। ফেস সেন্টার্ড মানে কি, যে আমরা বললাম তলদেশে, পৃষ্ঠদেশ যেটা থাকবে, তলগুলোতে একটা করে থাকবে আর কোণায় থাকবে হলো কি একটা করে। তাহলে 8 যোগ 6 সমান সমান 14। আরেকটা থাকতে পারে হলো কি হেক্সাগোনাল।
ঠিক আছে? এই ৩ ধরনেরই আপনার মেটালের মধ্যে থাকে। এর বাইরে যাবে না। এই ৩ টার কোনো না কোনো একটা থাকবে। আপনি সেটা জিংক বলেন, আপনি বেরিলিয়াম বলেন, অ্যালুমিনিয়াম বলেন, সবগুলোই আপনার এই ৩ ধরনের যেকোনো একটা থাকবে। হেক্সাগোনালটা এখানে আলাদা করে দেওয়া হয়েছে। হেক্সাগোনালটা একটু কঠিন বোঝাটা। ঠিক আছে? হেক্সাগোনাল স্ট্রাকচারটা আমরা কোথায় পাই? ডিমের হেক্সাগোনাল স্ট্রাকচারটা আমরা পাই হলো গিয়ে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং হলো গিয়ে জিংক। এই ৩ টার মধ্যে আমরা পাই হলো গিয়ে হেক্সাগোনাল স্ট্রাকচার। হেক্সাগোনাল স্ট্রাকচারে আপনার টোটাল অ্যাটমের সংখ্যা এই যে এখানে দেওয়া আছে। একটা ইউনিট সেলে টোটাল ৬ টা। ৬ টা ৬ টা অ্যাটম থাকে একটা ইউনিট সেলে। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? না থাকলে পরের স্লাইডে যাই। এখন আমরা আসলে আমাদের জন্য যে জিনিসটা ইম্পোর্টেন্ট মানে এই কোর্সের পার্সপেক্টিভে যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হলো গিয়ে সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার। সেমিকন্ডাক্টরের ক্রিস্টাল স্ট্রাকচার ২ ধরনের হয়। জেনারেলি ২ ধরনের হয় বেশিরভাগ সেমিকন্ডাক্টরই। একটা হলো গিয়ে ডায়মন্ড কিউবিক আরেকটা হলো গিয়ে জিংক ব্লেন্ড। এটা হলো গিয়ে ২ ধরনের ইউনিট সেল হয়। ডায়মন্ড কিউবিক এবং জিংক ব্লেন্ড। তো ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারটা এই যে এখানে পরের স্লাইডে দেওয়া আছে। ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারটা দেখতে এরকম। তবে এখান থেকে আপনার বুঝতে একটু সমস্যা হতে পারে। তাহলে চলুন আমরা YouTube এ একটা ভিডিও দেখি। আমার মনে হয় YouTube থেকে দেখলে বুঝতে সুবিধা হবে। সবাই কি দেখতে পারতেছেন ভিডিও? জি স্যার, দেখা যাচ্ছে। এটা হলো গিয়ে আপনার ডায়মন্ড কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে? তো এখানে ডায়মন্ড কিউবিক স্ট্রাকচারটাকে আমরা যদি এরকম সাইড থেকে দেখি, সাইড থেকে দেখলে আমাদের দেখতে এরকম লাগবে। দেখবেন যে এই জিনিসটাকেও আমরা আরো কম্পার্টমেন্টালাইজ করতে পারি। ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। এই যে কম্পার্টমেন্টালাইজ করলে আরেকটু দেখতে সুবিধা হবে। প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। আমরা আবার এই একটা ইউনিট সেলকে আবার এরকম ৮ টা ভাগে ভাগ করতে পারি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আর এটার নিচে দেখা যাইতেছে না ৮। আপনারা দেখবেন যে এখানে যদি আমরা একটা ইউনিট সেলকে দেখি, ছোট্ট একটা সেলকে দেখি, তাহলে দেখবো এটার এই কোণার মধ্যে একটা অ্যাটম আছে, এই কোণার মধ্যে একটা আছে, ওই কোণাতে একটা আছে, এই কোণাতে একটা আছে। মানে এইটার উপরের যে কর্নারটা, এটার মধ্যে কিন্তু কিছু নাই। আবার এইটার উপরের যে কর্নারটা, এটার মধ্যে কিছু নাই। আবার এইটার কর্নারের নিচে যেটা, এটার মধ্যে কিছু নাই। এটার নিচেরটাতে কিছু নেই, মাঝখানে একটা আছে। তাহলে টোটাল কয়টা এখানে বলেন তো? ১, ২, ৩, ৪, ৫ টা। এই ৫ টাই নিয়ে একটা ইউনিট সেল তৈরি হইছে। এটা অনেকটা আপনার কিসের মতো দেখতে? অনেকটা ভলিউম সেন্ট্রিক এর মতো দেখতে, তাই না? ভলিউম সেন্ট্রিক আমরা কি দেখছিলাম? যে ৪ টা কোণাগুলোর মধ্যে একটা করে থাকে আর মাঝখানে থাকে হলো গিয়ে একটা। এটার মধ্যে মাঝখানে আছে একটা, কিন্তু প্রতিটা কোণার মধ্যে কিন্তু অ্যাটম নাই। সবাই কি দেখতে পারছেন? প্রতিটা কোণার মধ্যে নাই কিন্তু এই যে এই কোণাটার মধ্যে মিসিং। এইটা হলো গিয়ে আমাদেরকে বলতেছিল হলো গিয়ে ডায়মন্ড স্ট্রাকচার আরকি। ডায়মন্ড ইউনিট সেল। ডায়মন্ড ইউনিট সেল জেনারেলি আপনার দেখা যায় হলো গিয়ে সিলিকন, জার্মেনিয়াম এগুলোর মধ্যে দেখা যায়। কার্বনের মধ্যে তো দেখা যায় এটা আপনারা জানেনই, তাই না? যেটা ডায়মন্ড, আমরা যেটাকে ডায়মন্ড বলি, হীরা। আরেকটা দেখতে পারি যেটা হলো কি জিংক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার। জিংক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার গুলো হলো গিয়ে যে আপনার অ্যালুমিনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফেট, গ্যালিয়াম অ্যান্টিমোনাইট এগুলোর মধ্যে আপনার জিংক ব্লেন্ড ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়। মানে এগুলো হলো একদম পিওর সেমিকন্ডাক্টর না। মানে ২ টা ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের সংমিশ্রণ। এটার মধ্যে আমরা এই ধরনের স্ট্রাকচারটা দেখি। তো সেমিকন্ডাক্টরের মধ্যে জেনারেলি আমরা এই ২ ধরনের, আপনাদের যদি ভাইভাতে জিজ্ঞেস করা হয় সেমিকন্ডাক্টরের মধ্যে কয় ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়, তখন আপনারা বলবেন জেনারেলি ২ ধরনের দেখা যায়। একটা হলো গিয়ে ডায়মন্ড ইউনিট সেল, আরেকটা হলো গিয়ে জিংক ব্লেন্ড।
কারো কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? প্রশ্ন থাকলে করতে পারেন। এখন আমরা নতুন টপিকে যাবো আরেকটা। কোশ্চেন না থাকলে আমরা এখন যে জিনিসটা শিখবো এটা এক ধরনের ম্যাথ, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে একটা ইউনিট সেলের মধ্যে আপনার প্লেনের ডাইরেকশন কোন দিকে। মানে আমরা তো আর সবসময় ক্রিস্টালের মনে করেন স্ট্রাকচার কাউকে বলবো যে এই ক্রিস্টালটা এই ওরিয়েন্টেশনে আছে। কাউকে আমরা এই জিনিসটা জানাবো। তখন তো প্রতিবার আমরা জিনিসটা ছবি এঁকে দেখাইতে পারবো না। যে এই ক্রিস্টালটার মধ্যে আমরা এই প্লেনটা নিয়ে কথা বলতেছি। যেমন মনে করেন এখানে কতগুলা প্লেন হওয়া সম্ভব। এই ইউনিট সেলটার মধ্যে কয়টা প্লেন আছে? এই যে একটা প্লেন উপরে, এই যে এই সাইডে একটা প্লেন, এই সাইডে একটা প্লেন। টোটাল সব মিলায় দেখবেন যে বাইরের তলদেশে মিলে ৬ টা আছে টোটাল। কিন্তু এটার ভিতরেও তো প্লেন হইতে পারে। ভিতরে প্লেন হইতে পারে কিভাবে? মনে করেন এটার সঙ্গে এটা যোগ করে দিলাম, এটার সাথে এটা যোগ করে দিলাম। এটাও তো একটা প্লেন। এরকম একটা প্লেন হইতে পারে না? ক্রিস্টালের ভিতরে। কারণ কাউকে যখন আমরা এই প্লেন গুলা সম্পর্কে বলবো যে আমার এই ক্রিস্টালটা এই ওরিয়েন্টেশনে আছে বা এই ওরিয়েন্টেশনে আছে, তখন আমরা কিভাবে বলবো? এটা বারবার তো ছবি এঁকে বোঝানোটা কঠিন হবে। এজন্য একটা ইনডেক্স সিস্টেম তৈরি করা হইতেছে। যে কতগুলো সংখ্যা যদি আপনি বলেন, এই সংখ্যার মাধ্যমেই বোঝা যাবে যে আপনি কোন প্লেনটা নিয়ে কথা বলতেছেন। তো ওই প্লেনের যে সিস্টেমটা, এই সংখ্যা দিয়ে যে একটা প্লেনকে আইডেন্টিফাই করা, এই ইনডেক্সের সিস্টেমটাকে বলা হয় হলো গিয়ে মিলার ইন্ডাইসেস। এটাকে বলা হয় হলো গিয়ে মিলার ইন্ডাইসেস, যে আপনি কোন প্লেনটা নিয়ে কথা বলতেছেন। এটা বোঝানোর জন্য যে ইনডেক্স সিস্টেমটা ইউজ করা হয়, এটার নাম হলো গিয়ে মিলার ইন্ডাইসেস। আমরা এখন যে জিনিসটা শিখবো যে মিলার ইন্ডাইসেস কিভাবে ক্যালকুলেট করতে হয়। সেই ক্যালকুলেট করার সিস্টেমটা আমরা দেখব। সো মিলার ইন্ডাইসেস ক্যালকুলেট করার আপনার ১ নম্বর যেই ইটা করতে হবে, ১ নম্বর কাজটা আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনার ইউনিট সেলটার মধ্যে এক্স, ওয়াই এবং জেড, এই ৩ টা ডাইরেকশন আপনাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে কোন দিকে এক্স, কোন দিকে ওয়াই আর কোন দিকে জেড। মানে জেনারেলি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন যে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে কাজ করে। সবাই জানেন না? জি স্যার। তো ক্রিস্টালের ইউনিট সেলের মধ্যে ফার্স্টে আপনাকে দেখতে হবে যে ক্রিস্টালের কোন সাইডটা আপনি এক্স ধরবেন, কোন সাইডটা ওয়াই ধরবেন আর কোন সাইডটা জেড ধরবেন। এটা ধরার পরে আপনার যেটা করতে হবে যে ক্রিস্টালটার, মনে করেন এখানে একটা ক্রিস্টাল আছে এরকম একটা ক্রিস্টাল আছে। এই ক্রিস্টালটার প্রত্যেকটা আপনার এক্সিসে কি পরিমাণ জায়গা কাটছে, কি পরিমাণ জায়গা দখল করছে, সেই জিনিসটা আপনাকে হিসাব করতে হবে। মনে করেন এক্স প্লেনে এটা কাটছে হলো গিয়ে 1, ওয়াই প্লেনে 1, জেড প্লেনে 1। সবগুলো এক্সিসই ও এক করে কাটছে। মানে এক জায়গায় যেয়ে ছেদ করছে। এরপরে আপনার ২ নম্বর কাজ যেটা, ২ নম্বর কাজ হলো গিয়ে প্রত্যেকটাকে উল্টায় দেওয়া। প্রত্যেকটাকে উল্টায় দেওয়া। মানে ১ থাকলে ১/১, সেই দেখেন সবগুলাই ১, ১/১, ১/১। এরপর আপনি যেই সংখ্যাটা পাবেন ১, ১, ১, এটাই হলো গিয়ে আমার মিলার ইনডেক্স। মানে আমরা লিখবো হলো গিয়ে 1, 1, 1। এরকম একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে যদি 1, 1, 1 লিখি, তখনই আমরা ওই প্লেনটা দেখব। কতগুলো উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো। এখান থেকে শুরু করি। এটা সহজ একটু। এটার থেকে শুরু করি। নিচের বাম পাশের কোণারটা। তাহলে আমাদের এখানে ১ নম্বর কাজ ছিল হলো গিয়ে আপনার এক্স, ওয়াই, জেড কোন দিকে এটা ডিটারমাইন করে দেওয়া। এই ছবিটার মধ্যে অলরেডি ডিটারমাইন করে দেওয়া আছে। এটা হলো গিয়ে এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন আমরা দেখব যে এক্স এ কতটুকু ক্রস কাটছে, ওয়াই এ কতটুকু কাটছে আর জেড এ কতটুকু কাটছে। তা আপনারাই বলেন। এই যে যেই প্লেনটা এঁকে দেওয়া আছে, নীল রঙের কালি দিয়ে যে প্লেনটা এঁকে দেওয়া আছে, এই প্লেনটা এক্স এর কোথায় ছেদ করছে? আমি বলে দিলাম যে এই কিউবটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ১। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ১। এই জিনিসটা আমি আপনাদেরকে আগের থেকে জানাই দিলাম। যদি সেটা হয়, তাহলে এক্স অ্যাক্সিস এ এই নীল রঙের প্লেনটা কোথায় ছেদ করছে? মোটামুটি স্যার 0.5 এর দিকে। মোটামুটি 0.5 এ। এক্সিলেন্ট। আর ওয়াই এ? ওয়াই স্যার 1। ওয়াই এ কি ছেদ করছে? একটু ভালো করে চিন্তা করেন তো। একটা না আড়াআড়ি স্যার, একটা প্লেন। 0। ওয়াই এ তো আমি দেখতে পারতেছি না কোথাও ছেদ করছে, তাই না? কোনো কিছু ছেদ না করলে ওটাকে কি বলে?
0 পয়েন্ট তো এইটা, y এর 0 পয়েন্ট এই যে সবুজ যেখানে এটা এখানে না? জি 0 পয়েন্টে যদি ছেদ করতো তাহলে তো এই সবুজ জায়গাতে ক্রস করতো, তাই না? 0 তে তো ক্রস করে জি না। স্যার। মনে জি স্যার। করেন এটা একটা এক্সিস x, এটা একটা এক্সিস হলো কি y। আমি এখানে একটা এক্সপোনেনশিয়াল প্লট আঁকবো, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল প্লটটা তো দেখতে আমি ভালো করে আঁকতে পারতেছি না। আপনারা তো বুঝতেছেন এরকম, তাই না? এক্সপোনেনশিয়াল প্লট, এক্সপোনেনশিয়াল ডিকে যেটা আরকি। এটা তো কখনোই x অ্যাক্সিস কে টাচ করবে না। তখন আমরা কি বলি যে এই প্লটটা x অ্যাক্সিস কে ইনফিনিটিতে গিয়ে টাচ করছে। মানে কোথাও টাচ করে নাই আরকি। ঠিক আছে? সো y তে যেহেতু কোথাও টাচ করে নাই তার মানে এটা হলো কি ইনফিনিটি। y এর ভ্যালু হবে ইনফিনিটি। z অ্যাক্সিস এ কোথায় গিয়ে টাচ করছে? 1 স্যার। 1 1 এ স্যার। গিয়ে। তাহলে আমরা এখন এই জিনিসটাকে উল্টাবো। ২ নম্বর কাজ হলো কি উল্টানো। ২ নম্বর কাজটা উল্টানো হলে আমরা x এরটাকে উল্টাইলে পাবো 2, 2 ইনফিনিটি কে উল্টাইলে পাবো 0 1/infinity মানে 0, আর 1 কে উল্টাইলে পাবো 1। 1 তাহলে এই যে নীল রঙের প্লেনটা এটা হলো কি 2, 0, 1 মিলছে আমাদেরটা, তাই না? জি স্যার। আরেকটা করি চলেন, আরো সহজ হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের ইসে থাকবে, অ্যাসাইনমেন্টে থাকবে। পরেরটা করি চলেন। পরেরটা তো আমরা ধরে নিলাম যে এটা 1, ঠিক আছে? এটা ধরে নিলাম আমরা 1। তাহলে x এ কোথায় ক্রস করছে? 0.5 ধরুন স্যার। মোটামুটি ধরলাম 0.5, y এ 1 স্যার। 1 1 স্যার। এক্সাক্টলি, z এ 0.5 ধরলাম 0.5, ঠিক আছে? তাহলে এখানে হলো গিয়ে 2, 1, 2, 1 ঠিক 2 আছে? এখন আপনাদের পরীক্ষার কোশ্চেনটা কিরকম থাকবে? পরীক্ষার কোশ্চেনটা থাকবে মনে করেন 301 প্লেনটা আঁকো। এটা আঁকো পরীক্ষায়। এটা হলো গিয়ে পরীক্ষার কোশ্চেন থাকবে। আপনারা পারবেন না? এটা আঁকার জন্য কি করতে হবে আপনাদেরকে বলেন তো? স্যার x এর দিকে স্যার 3 নিতে হবে স্যার বরাবর তাই? মানটা। আবার চিন্তা করেন। না না হয় না? সরি 3 না স্যার। না 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 স্যার, সরি স্যার, সরি সরি, না স্যার। এটাকে উল্টাই দিতে হবে এটা স্যার। দেন। ও উল্টাই এটা দিতে হবে। উল্টাইতে হতে উল্টে তার দিতে মানে হবে। x রাইট। এর পুরা যে বাহুর দৈর্ঘ্যটা এটা যদি 1 হয় তাহলে এর কাটবে জি। যে 0.33 তে, তাই না? 0.33 তে যেয়ে কাটবে। ঠিক আছে? মনে করেন রাইট স্যার। 0.33 টা ধরলাম এই জায়গায়। y এ কোথায় যেয়ে কাটবে? ইনফিনিটিতে। ইনফিনিটি ইনফিনিটি স্যার। মানে y কে টাচ করবে না। আর হচ্ছে জেড ওটা হবে 1 এ। z কে 1 এটা আঁকলে কিরকম লাগবে দেখতে? আমি আঁকি দেখেন আমারটা হইতেছে নাকি? আমারটা ভুল হইলে বইলেন। এটা দেখতে হবে হলো অনেকটা এরকম। ইনফিনিটি দেখেন তো আমারটা এই শর্ত ফুলফিল করছে নাকি? 3D ছবি তো একটু মানে কল্পনা করাটা কঠিন, আঁকাটাও কঠিন। এই যে এই প্লেনটা y কে কোথাও টাচ করে নাই, তাই না? জি স্যার। কিন্তু z কে 1 এ টাচ করছে আর x কে 0.33 তে টাচ করছে। তার মানে এটা হলো কি 301, 1 ঠিক আছে? এখন দেখেন আমরা এখন পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম সবগুলো অঙ্কতে কিন্তু আমরা ধরে নিছি যে এই জায়গাটা আমার অরিজিন। এই যে সবুজ জায়গাটা মানে এই পয়েন্টটা হলো কি আমার আল্টিমেট 0, 0 আর 0। মানে সবগুলা জিনিসের মান 0 এখানে। দৈর্ঘ্যের মানও 0, প্রস্থের মানও 0, উচ্চতার মানও 0, তাই না? এই যে এখানে লেখা আছে দেখবেন গ্রিন সার্কেল শো ওয়্যার দ্য অরিজিন হ্যাভ বিন প্লেসড। মানে এই জায়গাটা হলো কি আমার অরিজিন 0, 0, 0। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তো একটা অরিজিনের সাপেক্ষে আমরা হিসাব করি, তাই না? এখন দেখেন উপরে যে ২ টা আছে এই ২ টা একটু কঠিন। কেন কঠিন? কারণ এটার মধ্যে অরিজিনটা প্লেস করা হয়েছে এখানে। এখানে অরিজিন নাই আর। এখানে অরিজিন আছে। তার মানে এই পয়েন্টটা হলো গিয়ে আমার 0, 0, 0। এই পয়েন্টটার সাপেক্ষে আমার সবকিছু হিসাব নিকাশ করতে হবে, তাই না? তাহলে এই অঙ্কটা করি এখন চলেন আমরা। তাহলে এখানে x এর ভ্যালু কত বলেন? এমনিতে যদি এই জায়গায় সবুজ হইতো, এই জায়গায় যদি সবুজ হইতো তাহলে x এর ভ্যালু কত? ইনফিনিটি স্যার। এই জায়গায় সবুজ হলে কি x এর ভ্যালু ইনফিনিটি হইতো? না, ওইখানে থাকলে স্যার 1 হতো। 1 হতো এখানে স্যার। থাকলে 1 হইতো। কিন্তু যেহেতু এখানে 0, 0, 0 তার মানে এইটা হলো কি আমার x এর জন্য 0, এটা হলো কি আমার y এর জন্য 0, তাই না? এখন হলো কি জি ইনফিনিটি স্যার। হবে। ঠিক আছে? জি তাহলে স্যার, y এটাই কত বলছি। হবে? y ও সিমিলারলি হবে ইনফিনিটি। আর z এর ইনফিনিটি ভ্যালু কত হবে? জেড এর জন্য হবে ওয়ান -1 না। -1। এক্সিলেন্ট। z এর জন্য -1 কারণ z এর এই জায়গাটা যদি 0 হয়, আমরা জানি যে 0 এর এইদিকে হলো কি আপনার পজিটিভ। 0 এর থেকে নিচে গেলে নেগেটিভ হবে না? জি স্যার। তাহলে এটা হবে হলো কি -1। তাহলে এখন চলেন এটাকে উল্টাই।
এটাকে উল্টাইলে আমরা কি পাবো? ইনফিনিটিকে উল্টালে পাবো 0 সরি। 0 ইনফিনিটিকে উল্টালে পাবো 0 0 আর এই -1 কে উল্টাইলে আমরা পাবো -1, তাই না? -1 কে তো উল্টাইলে -1ই পাওয়া যায়। কিন্তু ওই জি স্যার। জিনিসটাকে আমরা লিখবো হলে গিয়ে 1 আর উপরে একটা বার দিব। মানে এই 1 টা ঠিকই আছে, উল্টাইলে 1 ই পাবো, কিন্তু এটা পাবো হলে কি নেগেটিভ দিকে। এজন্য আমরা এখানে একটা বার চিহ্ন দিব। এটা হলো গিয়ে মিন করে এক ধরনের ইনভার্টেড মানে 1 এর ইনভার্টেড পোলারিটি নেগেটিভের দিকে। মিলার ইনডেক্সের ক্ষেত্রে +1 আর -1 একই জিনিসই মিন করে। কিন্তু যেহেতু এটা মাইনাস পাইছি আমরা রেজাল্টে, এজন্য 1 এর উপরে এখানে একটা বার দিই আমরা। এই যে এটা দেখতে পারতেছেন যেটা আরকি। বুঝতে পারছেন সবাই? সিমিলারলি এই জিনিসটাও আপনারা করতে পারবেন। এটাও দেখবেন যে এটার মধ্যে লাস্টের জিনিসটা বার আসছে। কেন বার আসছে? যেহেতু এখানে আমরা 0, 0, 0 প্লেস করছি। তো এখানে জেডটাকে ক্রস করছে হলে কি মাইনাসে গিয়ে। তাই না? যত বেশি প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হয়ে যাবে। তো পরীক্ষাতে আপনার ২ ধরনেরই থাকতে পারে। যে ছবি দিয়ে জিজ্ঞেস করলো যে এটার মিলার ইনডেক্স বের করো। অথবা মিলার ইনডেক্স দিয়ে বলল ছবি আঁকো। তো এখন মিলার ইনডেক্সের গুরুত্বটা আপনারা হয়তো অনুধাবন করতে পারতেছেন। মনে করেন একটা ক্রিস্টালকে আপনি এই বরাবর কাটলেন। এই যে 0, 1, 1 দেখতেছেন না? এই 0, 1, 1 বরাবর একটা করাত দিয়ে এই ইউনিট সেলটাকে কাটলেন। এখন যে প্লেনটা বের হইলো, এখন কাউকে যদি আপনি বুঝাইতে যান যে আমি এই বরাবর কাটছি ক্রিস্টালটাকে, তখন তো আপনার বারবার ছবি এঁকে দেখাইতে হবে যে আমি ক্রিস্টালটাকে এই বরাবর কাটছি। তাই না? এটা না বলে আপনি যদি সিম্পলি মিলার ইনডেক্সটা বলে দেন 0, 1, 1, এটার মানে কিন্তু একভাবেই কাটা হইতে পারে। মানে এটা কিন্তু অন্য কোনোভাবে কাটা সম্ভব না। 0, 1, 1 যদি আপনি বলেন, ক্রিস্টালটাকে শুধু একটা ভাবেই কাটা সম্ভব। আমার কথাটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। এইজন্যই মিলার ইনডেক্সটা দেখবেন সেমিকন্ডাক্টর ফ্যাক্টরিতে আপনার যে পিসি বা মোবাইলের আপনার যে প্রসেসরগুলো বানানো হয়, এই প্রসেসরগুলো কিসে বানানো হয় বলেন তো? আপনি যে MOSFET, JFET ইউজ করেন বা অ্যামপ্লিফায়ার ইউজ করেন, যা কিছু ইউজ করেন, এগুলো কিসের উপরে তৈরি করা হয়? সিলিকনের ওয়েফারের মধ্যে তৈরি করা হয়। আমরা একটু পরে দেখব সিলিকনের ওয়েফার কি। মানে সবকিছু তো সিলিকন বেসড, তাই না? আমাদের যত সেমিকন্ডাক্টর ডিভাইস আছে, যত ইলেকট্রনিক্স আছে, সবকিছুই সিলিকন বেসড। আপনারা নিশ্চয়ই জানেন। সবগুলো কিন্তু এই সিলিকনের ওয়েফারের মধ্যে তৈরি করা হয়। পাতলা ক্রিস্টালের উপর তৈরি করা হয় সিলিকনের। জি তো স্যার, সিলিকনের সিলিকনের পাতলা ডিস্কের উপর। হ্যাঁ, তো পাতলা লেয়ারটা যখন কাটা হয় তখন কিন্তু এই সিলিকনের যে বড় একটা ইনগট তৈরি হয়। মানে বড় একটা সিলিন্ডারের মতো তৈরি করা হয় সিলিকন। ওটাকে কাটা হয় পাতলা, পাতলা পিসে। তো কাটা হয় কিন্তু একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে। আইদার 1, 1, 1 বা 0, 1, 1 বা 0, 0, 1। তো ওই ক্রিস্টালের মানে ইসের ওয়েফারটার পুরো যে বক্স, ওই বক্সের উপরে লেখা থাকে যে কোন ওরিয়েন্টেশনে কাটা হয়েছে এটাকে। বুঝতে পারতেছেন? তো তখন দেখবেন যে আপনারা কেউ যদি ফেব্রিকেশন বা এই রিলেটেড কাজ করেন পরবর্তীতে, তখন দেখবেন যে মিলার ইনডেক্সটা এরকম বারবার আসবে। তো আপনারা যদি এখন বুঝে রাখেন, তখন বুঝতে সুবিধা হবে। এখানে ওই জিনিসটাই দেখা যাচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ হলে কি ইকুইভ্যালেন্ট মিলার ইনডেক্সের ক্ষেত্রে। কিন্তু যখন নেগেটিভ পাই তখন আমরা জাস্ট এটাকে ইন্ডিকেট করার জন্য উপরে একটা বার চিহ্ন দিই। যেমন এখানে আপনারা দেখতে পারতেছেন যে এক্স এর ক্ষেত্রে এই জায়গাটা হলো কি 0, ওয়াই এর এই জায়গাটা 0, জেড এর এই জায়গাটা 0। যেহেতু এই পুরা ক্রিস্টালের ইউনিট সেলটা এক্স এর এক্সিস এর বাম দিকে পড়ছে, এজন্য এক্স এর এক্সিস এর ওয়াই এর এক্সিসটা ক্রস করছে হলো কি -1 এ। তো -1 এ ক্রস করার কারণে আমরা এটার উপরে একটা বার দিছি। বার আর চিহ্ন যদি ধরাইছি। ডান দিকে পড়তো তাহলে আমরা বারটা দিতাম না। আমি আশা করি আপনারা এই অঙ্কগুলো এখন করতে পারবেন। অঙ্কগুলো খুব মজারও, মানে করতে ভালোই লাগে। কঠিন না আরকি। ঠিক আছে? তো আমরা এই এখন মোটামুটি ক্রিস্টালের ইউনিট সেল কাকে বলে দেখলাম। ক্রিস্টালের ইউনিট সেলের বিভিন্ন প্লেনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এটা দেখলাম। আমরা এখন যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে ক্রিস্টালের যে ল্যাটিস স্ট্রাকচারটা আমরা দেখলাম। এই ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে কি, কি ডিফেক্ট থাকতে পারে? ক্রিস্টালের স্ট্রাকচারটা আমরা যখন ক্রিস্টালটা মানে সিলিকন বা জার্মানিয়াম যেটাই বলেন, এটাকে আমরা যখন নেচার থেকে এক্সট্রাক্ট করি, নেচার থেকে আমরা যখন এই জিনিসটাকে পিউরিফাই করি, তখন কিন্তু কখনো একদম পিওর ল্যাটিস তৈরি করা মানে একদম ডিফেক্ট ফ্রি ল্যাটিস তৈরি করা কিন্তু সম্ভব না। আপনি যত ভালোভাবেই কাজটা করেন, যত সাবধানতার সঙ্গেই করেন, আপনার ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে কিন্তু ডিফেক্ট থেকে যায়। কিছু, কিছু ডিফেক্ট থেকে যায়। এই ডিফেক্টের কারণেই কিন্তু আমরা গ্লাস ভাঙতে পারি বা গ্লাস কাটতে পারি। আপনারা কখনো দেখছেন গ্লাস কিভাবে ভাঙে বড় একটা গ্লাসের পিস থেকে? জি স্যার। কিভাবে কাটে বলুন তো?
স্যার উপরে আগে দাগ দেওয়া হয় স্যার, দাগ দেওয়ার পরে হুম। ওটা চাপ দিলে ভেঙে যায় স্যার ওই দাগ বরাবর। আর স্যার মাথায় একটা কলম থাকে, কলমটার মাথায় স্যার একটু ওই যে হুম। হীরার ইয়া থাকে আর কি, ওইটা না দিয়ে এটা স্যার দাগ দিয়ে বলে তারপর। হীরা, এটা আসলে ডায়মন্ড পেন বলে এটা, কিন্তু হীরা থাকে না এটা। এটা আসলে থাকে হলে আচ্ছা খুব আচ্ছা, ভারী একটা ধাতু থাকে। খুব শক্ত জি ভারী একটা স্যার। ধাতু থাকে, যেমন টাংস্টেন। টাংস্টেনের আপনার যে স্ক্র্যাচ করার ক্ষমতা এটা মেটালের থেকে বেশি। মানে নরমালি কিন্তু আপনার আয়রন বা কপার এগুলি কিন্তু গ্লাসের উপরে স্ক্র্যাচ ফেলতে পারে না। মানে দাগ ফেলতে পারে না। আপনি যদি মোবাইলের সাথে যদি কয়েন বা চাবি অন্য কিছু রাখেন, মোবাইলের মধ্যে কিন্তু স্ক্র্যাচ পড়ে না। কিন্তু ওই টাংস্টেনের স্ক্র্যাচ করার ক্ষমতা বেশি। কাঁচের উপরে স্ক্র্যাচ করার ক্ষমতা বেশি। তো টাংস্টেন দিয়ে ফার্স্ট এ আমরা একটা দাগ দিয়ে নিই। দাগ দিয়ে দেওয়ার পরে করি কি, আমরা একটা কোণায় গিয়ে ওই টাংস্টেনের যে পেনটা থাকে বা ডায়মন্ড পেন যেটাকে বলে, ওটা দিয়ে বারবার একটা কোণার মধ্যে খোঁচাইতে থাকি। প্রেশার দিতে থাকি। প্রেশার দেওয়ার পরে আমি যদি গ্লাসটাকে জাস্ট ২ দিক থেকে চাপ দিই, চাপ দিলে গ্লাসটা সুন্দর একটা লাইন বরাবর ভেঙে যায়। এবং খুব স্ট্রেইট হয় লাইনটা। এই কিন্তু আপনার ক্রিস্টালের মধ্যে কোনো যদি ডিফেক্ট না থাকতো, এই জিনিসটা করতে কিন্তু আপনার অনেক কষ্ট হইতো। ক্রিস্টালের মধ্যে ডিফেক্ট আছে দেখেই আমরা গ্লাসকে এত সহজে ভাঙতে পারি। কারণ আপনি যত ভালো করেই তৈরি করেন গ্লাস, এটার মধ্যে অবশ্যই ডিফেক্ট থাকবে। সো এই ডিফেক্ট জিনিসটা হলো গিয়ে আপনার কোনো একটা অ্যাটম মিসিং আছে। পুরো ল্যাটিসের মধ্যে যেই পরিমাণ অ্যাটম যেই জায়গাতে থাকার কথা ছিল, কোনো না কোনো একটা জায়গাতে অ্যাটম নাই বা অ্যাটম বেশি আছে, প্রয়োজনের থেকে বেশি আছে। তখন আমরা ওই জিনিসটাকে বলি হলো গিয়ে ক্রিস্টাল ডিফেক্ট। ক্রিস্টাল ডিফেক্ট মোটামুটি ৩ ধরনের হইতে পারে। একটা হলো পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট আর একটা হলো গিয়ে প্লেন ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্ট মানে আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন যে পয়েন্ট ডিফেক্ট জিনিসটা কি। আবার এখানে আসি। পয়েন্ট ডিফেক্ট মানে হলো গিয়ে এই যে মনে করেন আপনার এখানে একটা ইউনিট সেল আছে। পয়েন্ট ডিফেক্ট মানে হলো গিয়ে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে একটা অ্যাটম নাই। মনে করেন এই পয়েন্ট। এখানে যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের এই অ্যাটমটা নাই। একটা জায়গাতেই শুধু। তখন আমরা ওই জিনিসটাকে বলবো এটা একটা পয়েন্ট ডিফেক্ট। আরেকটা আছে হলো গিয়ে আপনার লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্ট কিরকম? আপনার মনে করেন এই জিনিসটা তো আর একা নাই। ইউনিট সেল তো আর কখনো একা থাকে না। ইটের মতো এটা একই সঙ্গে অনেকগুলো ইউনিট সেল একসাথে লাগানো থাকে একে অপরের সঙ্গে। তো এটার পাশেও মনে করেন একটা ইউনিট সেল আছে এরকম। এখন একটা লাইন বরাবর অ্যাটম নাই। একটা লাইন বরাবর মনে করেন এই যে লাইনটা দেখতে পারতেছেন, এই লাইন বরাবর একটা অ্যাটমও নাই। এটাও নাই, এটাও নেই। এবং এটার পাশে যতগুলো আছে সবগুলোতে এরকম লাইন বরাবর অ্যাটম নেই। তখন ওই জিনিসটাকে আমরা বলি লিনিয়ার ডিফেক্ট বা লাইন ডিফেক্ট। এটা হলো গিয়ে ২ নম্বর ডিফেক্ট। ৩ নম্বর ডিফেক্ট যেটা সেটা হলো গিয়ে প্লেন ডিফেক্ট। কেউ কি বলতে পারবেন প্লেন ডিফেক্টটা কি? জি স্যার, পুরো একটা তলে থাকবে না। পুরো একটা তলে যতগুলো থাকার কথা ছিল তার একটাও নেই। যেমন মনে করেন এটার তলে, এটার একটা তলের মধ্যে কয়টা থাকার কথা? ১, ২, ৩, ৪, ৫ টা থাকার কথা, তাই না? এই ৫ টার মধ্যে একটাও নেই। ৫ টাই নেই। তখন আমরা ওই জিনিসটাকে বলব এটা একটা প্লেন ডিফেক্ট। তো এই ৩ ধরনের ডিফেক্ট হওয়া পসিবল। ৩ ধরনের ডিফেক্ট হওয়া পসিবল। এই ডিফেক্ট আছে দেখে আপনি মনে করেন গ্লাসের এরকম বড় একটা স্ট্রাকচার, একটার পর একটা ইউনিট সেল বসানো। এরকম কোনো না কোনো একটা জায়গাতে ডিফেক্ট আছে। তো আপনি যখন চাপ দেন, গ্লাসের একটা কোণাতে যখন চাপ দেন বা উপর দিয়ে যখন দাগ কাটেন, তখন যেটা হয় কি স্ট্রেসের কারণে সবার আগে এই জায়গার যে বন্ধনটা, এই জায়গার বন্ধনটা সবার আগে ভেঙে যায়। কারণ এই জায়গায় ডিফেক্ট আছে। স্বাভাবিকভাবেই এই জায়গাটা সবার আগে ভাঙবে এবং এই ভাঙনটা চারিদিকে ছড়ায় পড়ে তখন। এইজন্য তখন স্ট্রেইট লাইন বরাবর গ্লাসটা ভেঙে যায়। বুঝতে পারছেন? ক্রিস্টালের যত মানে ক্ষমতা, ক্রিস্টাল এই যে আপনার অনেক বেশি চাপ সহ্য করতে পারে, ক্রিস্টাল অনেক শক্ত হয়। এই সব প্রপার্টি কিন্তু আপনার এই ক্রিস্টাল স্ট্রাকচারের কারণে। সো যখনই আপনার ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে একটা ডিফেক্ট থাকবে, অবশ্যই ক্রিস্টালটা ওই পয়েন্টে দুর্বল হয়ে পড়বে। আশা করি বুঝতে পারছেন সবাই। সো এই ডিফেক্ট জিনিসটা আপনাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট, ভাইবার জন্য স্পেশালি। যে কয় ধরনের ডিফেক্ট আছে এবং প্রত্যেকটা ডিফেক্টের সংজ্ঞা। কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? স্যার ওটা একটু পরের বাইরে একটা প্রশ্ন আছে এটার থেকে, যেমন আমরা স্যার যে বুলেট প্রুফ যে গ্লাসগুলি আমরা দেখি বা আপনার লিফটের বা গ্লাস লিফটের যে দরজাগুলি দেখি, সেগুলো টেম্পার দেওয়া হয় তাই না স্যার, যে যেহেতু স্ট্রাকচারটা স্ট্রং করার জন্য কি স্যার? হুম, হুম, হুম। এখন মানে বুলেট প্রুফ গ্লাসটা আমি জানি। টেম্পার গ্লাস কেমনে তৈরি করে এটা আমি জানি না। বুলেট প্রুফ গ্লাসটা যেটা আপনার করে, মানে জেনারেলি আমাদের যে গ্লাসটা থাকে, এই গ্লাসটা কি জাস্ট একটা গ্লাসের লেয়ার, তাই না? একটা জি সিঙ্গেল স্যার। ক্রিস্টাল লেয়ার। মনে করেন কোনো একটা ফ্যাক্টরিতে বা কোনো একটা জায়গায় ফার্স্ট এ সিলিকাটাকে গলায়, মানে বালুকে গলায়, গলায় বড় একটা প্লেটের মধ্যে এই গলিত গ্লাসটাকে ঢেলে দেয়। ঢেলে দেওয়ার পরে জি ওটা স্যার। ঠান্ডা করে, ঠান্ডা করলে একটা গ্লাসের লেয়ার তৈরি হয়। এটা হলো কি টিপিক্যালি আমাদের বাসাবাড়িতে বা নরমালি গাড়িতে যে গ্লাসটা তৈরি করা হয়। বুলেট প্রুফ গ্লাসের ক্ষেত্রে যেটা করে যে
খুব পাতলা করে গ্লাসের লেয়ার তৈরি করা হয়। মানে মনে করেন আপনার বাসার যে কাঁচ এটা ১০ ভাগের ১ ভাগ মানে থিকনেস এর গ্লাস তৈরি করা হয়। এরকম ১০ টা গ্লাসকে একসাথে জোড়া দেওয়া। ১০ টা গ্লাসকে একটার উপর রেখে এরকম একটা গ্লাসের স্যান্ডউইচ তৈরি করা হয়। তারপরে ওই জিনিসটা দিয়ে কাঁচ বানানো হয়। এটাতে সুবিধা কি হয়? আপনি মনে করেন বুলেটটা যখন গ্লাসের মধ্যে আঘাত করবে, আপনার যদি একটা সিঙ্গেল লেয়ার হয় গ্লাসের, তাহলে ও যে জায়গাতে আঘাত করছে এটার আশেপাশে যদি কোনো ডিফেক্ট থাকে গ্লাসের, ওই যে যেটা বললাম ক্রিস্টাল স্ট্রাকচারে যদি ডিফেক্ট থাকে, তখন কি হবে? ওই বরাবর একদম পুরা জিনিসটা ফেটে যাবে না গ্লাসটা? জি স্যার। কিন্তু আপনার যদি একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, আরেকটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসান, তাইলে এটার পসিবিলিটি খুব কমে যাবে না যে যেই জায়গাতে একটা গ্লাসের লেয়ারে ডিফেক্ট আছে, তার নিচের গ্লাসের লেয়ারে ওই জায়গাতে ডিফেক্ট নাই থাকতে পারে, তাই না? জি স্যার। তখন কি হবে যে বুলেট একটা লেয়ারকে ভাঙতে পারবে ঠিকই, কিন্তু এর পরের লেয়ারে যেয়ে ভাঙতে পারবে না। এর পরের লেয়ারও যদি ভাঙতে পারে, এর পরের লেয়ার যেয়ে আর ভাঙতে পারবে না। মানে ১০ টা লেয়ার যদি থাকে, একটা না একটা লেয়ারে গিয়ে বুলেটটা অবশ্যই থেমে যাবে, ভাঙতে পারবে না। সবাই বুঝতে পারছেন আশা করি। কিন্তু টেম্পারড গ্লাসটা কেমনে তৈরি করে এটা আমি জানি না। টেম্পারড গ্লাস হয়তো এই টাইপেরই কিছু একটা হবে। যেমন আপনারা দেখবেন যে এই একটা কাগজ দিয়ে আপনি যদি ৪ কোণের একটা বক্স বানান, ওই বক্সটার উপর যদি আপনি দাঁড়াইতে যান, তাহলে কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন না। কাগজ যেহেতু অনেক পাতলা, আপনার ওই জিনিসটা ছিদ্র করে ভিতরে পড়ে যাবে। কিন্তু আপনি কাগজ দিয়ে যদি জিগজ্যাগ করে একটা স্ট্রাকচার বানান, তখন কিন্তু ওটার উপর মানুষ চাইলে দাঁড়ায় থাকতে পারে। এই জিনিসটা দেখছেন কখনো? কাগজের উপর কিন্তু দাঁড়ায় থাকা যায় আপনি যদি চান। জিগজ্যাগ স্ট্রাকচার যদি তৈরি করেন, মানে সারফেস এরিয়া যদি বাড়ায় দেন। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরে কখনো আলোচনা করব না আমরা। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো গিয়ে এই সিলিকনকে আমরা কিভাবে ওই যে ওয়েফার ফর্মে পাই। যে ওয়েফারটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স তৈরি করতে পারি। সেই জিনিসটা আমরা এখন দেখব। তো এটা দেখার আগে আমরা ওই যে আবার মিশ্রির উদাহরণটাতে চলে যাই যে মিশ্রি সবাই যেটা পছন্দ করে। আপনারা কখনো মিশ্রি তৈরি করছেন বাসায়? বা জানেন মিশ্রি কিভাবে তৈরি করা যায়? না স্যার। না স্যার। কেউ জানেন না? দোকান থেকে কিনছে স্যার। এটা তো আপনাদের ইসে ছিল। ম্যাট্রিকের ক্লাস 8 এ ছিল মনে হয়। ক্লাস 7 8 এ ছিল মেবি। মিশ্রি কিভাবে তৈরি করতে হয়? আপনারা কি সম্পৃক্ত এবং অসম্পৃক্তটা বুঝেন? সম্পৃক্ত, অসম্পৃক্ত বাতাস, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। মানে আপনারা দেখবেন যে পানির মধ্যে আপনারা যদি চিনি গোলাইতে থাকেন, আপনি কয় চামচ চিনি গোলাইতে পারবেন পানির মধ্যে? ১ গ্লাস পানিতে? সর্বোচ্চ? স্যার, একটা সীমাবদ্ধতা আছে। একটা সীমাবদ্ধতা আছে। আপনি যদি ১ কেজি ১ কেজি চিনি দিয়ে দেন। ১ কেজি চিনি তো আসলে অনেক বেশি। ০.৫ কেজি চিনি যদি দিয়ে দেন ২ গ্লাস পানির মধ্যে বা ১ জগ পানির মধ্যে, তখন দেখবেন যে বেশিরভাগ চিনি গলে নেই। তলায় যা জমা হয়েছে, তাই না? জি তো স্যার। পানির এরকম একটা লিমিট আছে। যেকোনো মিডিয়ামেরই একটা লিমিট আছে যে কতটুকু পর্যন্ত ও দ্রবণ তৈরি করতে পারে। তো যেই পর্যায়ে গিয়ে আপনি আরেক চামচ চিনি যদি দেন, তাহলে এই চিনিটা আর গলবে না। নিচে চলে যাবে। ওই পয়েন্টটাকে বলে হলো গিয়ে সম্পৃক্ত হওয়ার পয়েন্ট। মানে এই পর্যায়ে গিয়ে আর চিনি যদি দেন, চিনি আর গলবে না। আর এর আগ পর্যন্ত হলে গিয়ে আপনার অসম্পৃক্ত। ঠিক আছে? তো পানিটাকে যদি আপনি একদম সম্পৃক্ত করে ফেলেন, মানে ইচ্ছামত চিনি দিয়ে, মানে আর চিনি দেওয়া যাবে না। এই অবস্থায় নিয়ে গিয়ে আপনারা যদি পানিটাকে ফার্স্টে গরম করেন, অত্যন্ত গরম যদি করেন, গরম করলে কি হয়? আরো বেশি চিনি দিতে পারেন। এই জিনিসটা জানেন? পানিকে যদি গরম করেন, তাহলে এটার মধ্যে আরো বেশি চিনি দেওয়া যায়। জি স্যার। তো এটার মধ্যে আরো চিনি দিলেন। গরম করার পরে এটার মধ্যে আরো চিনি দিলেন। এখন তারপরে ওই জিনিসটাকে আস্তে করে নামায় আনলেন, চুলা থেকে নামায় আনলেন, নামায় এনে ঠান্ডা করা শুরু করলেন। ঠান্ডা করা শুরু করলে আপনি দেখবেন যে তলার মধ্যে এরকম চিনির ক্রিস্টাল জমা হইতেছে আস্তে। এখন আপনি যদি এই কাজটা করার আগে একটা করেন, যে আপনার যে গ্লাসের মধ্যে আপনি ঠান্ডা করতেছেন বা যে পাতিলের মধ্যে ঠান্ডা করতেছেন, ওই পাতিলের মধ্যে আগের থেকেই যদি একটা মিশ্রির টুকরা রেখে দেন, বাজার থেকে কিনে একটা মিশ্রির টুকরা যদি রেখে দেন, এরপরে যদি ঠান্ডা করা শুরু করেন, কি হবে জানেন? কেউ বলতে পারবেন কি হবে? না স্যার, এমনিতে কোনো আইডিয়া নাই, বললাম ওই আন্দাজে বলতে। মিশ্রিটার চারপাশে ক্রিস্টাল জমা হওয়া শুরু করবে। মানে মিশ্রিটা সাইজে বড় হওয়া শুরু করবে। বুঝতে পারছেন? তো এই মিশ্রিটা হলো কি আপনার সিড বা এক ধরনের বীজ। এটা যখন আপনি দিবেন, দেওয়ার পরে ঠান্ডা করা শুরু করবেন, তখন এই ক্রিস্টালটার চারপাশে এই ক্রিস্টালটার ওরিয়েন্টেশন অনুযায়ী, মানে 100 নাকি 001 নাকি 010, এটা অনুযায়ী চিনি লেগে এই ক্রিস্টালটাকে আরো বড় করা শুরু করবে।
বুঝতে পারছেন? সো আপনি যখন আল্টিমেটলি ঠান্ডা করে ফেলবেন একদম, তখন দেখবেন যে এই ক্রিস্টালটা আগে যে সাইজের আপনি দিছেন ছোট একটা ক্রিস্টাল, এটা অনেক বড় হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনার বাসায় চাইলে করে দেখতে পারেন। এটা হয় নাকি। তো সিলিকনের যে ওয়েফারটা, সিলিকনের ওয়েফারটা একদম ঠিক একই টেকনিক ফলো করে বানানো হয়। মানে একদম ঠিক একই টেকনিক। তো এখানে যেটা করে যে ফার্স্টে সিলিকনকে অত্যাধিক তাপে গলায় ফেলা হয়। সিলিকনকে গলিত করে ফেলা হয়। তারপরে এটার মধ্যে আগের থেকেই সিলিকনের একটা সিড, একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনের সিলিকনের সিড। মনে করেন আগের ব্যাচের আপনার একটা সিলিকনের ওয়েফার আছে, যেটা আপনি 100 তে করে কাটছেন। একটু আগে দেখলাম না কিভাবে কাটলে 100 হবে? মনে করেন 100 করে কাটছেন। ওই সিলিকনের বীজটাকে আপনি যদি গলিত সিলিকনের মধ্যে ডুবান, ডুবায়ে যদি আস্তে, আস্তে করে ওইটাকে উপরে উঠাইতে থাকেন, তখন কি হবে? যে গলিত সিলিকন গুলো ওই সিলিকন সিডটা যেটা ওই সিডের গায়ে লাগবে, মিশ্রির মতো গায়ে লাগবে, এবং যখন আপনি আস্তে, আস্তে করে উপরে উঠাতে থাকবেন জিনিসটা ঠান্ডা হবে, তাই না? রুম টেম্পারেচার ঠান্ডা হবে। কারণ সিলিকনকে তো গলাইতে আপনার অনেক টেম্পারেচার প্রয়োজন। 1800 ডিগ্রির মতো প্রয়োজন প্রায়। রুম টেম্পারেচার অবশ্যই এর থেকে অনেক কম হবে। তো গলিত সিলিকনটা আস্তে, আস্তে করে যখন উপরে উঠবে, তখন এই জিনিসটা ঠান্ডা হবে। ঠান্ডা হলে এই জিনিসটা সলিড আকার ধারণ করবে। সিলিকনের সলিড আকার ধারণ করবে। এইভাবে আস্তে, আস্তে অনেক উপরে তোলার পরে এরকম বড় একটা সিলিকনের সিলিন্ডারের মতো তৈরি হয়। যেখানে আপনার প্রত্যেকটা লেয়ার হলো গিয়ে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন এ। মনে করেন আপনি সিডটা যেটা ইউজ করছেন, সেটা ছিল হলো গিয়ে 100। তাহলে এখানে প্রত্যেকটা লেয়ার হবে হলো গিয়ে 100। বুঝতে পারছেন আমার কথাটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। তো এই সিলিকনের যখন আপনি মানে একদম উত্তোলন করে ফেলবেন, পুরো জিনিসটাকে যখন তুলে ফেলবেন, তখন এই জিনিসটা দেখতে হবে এরকম একটা সিলিন্ডারের মতো। দেখতে পাচ্ছেন? এই জিনিসটা মানে আপনি একটা পয়েন্টে সিলিকনকে ডুবায়ে টানা শুরু করছেন। টানা শুরু করার পরে আপনার এরকম সিলিকন একটার সঙ্গে একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ার এটার সঙ্গে লাগছে, আর রুম টেম্পারেচার ঠান্ডা হইছে। লাগছে আর রুম টেম্পারেচার ঠান্ডা হইছে। শেষ পর্যন্ত এরকম সিলিন্ডারের মতো আকার ধারণ করবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে এই জিনিসটাকে কি করা হয় বলুন তো? জানেন এরপরে কি করা হয় এই জিনিসটাকে? স্যার কাটা হয় স্যার। কাটা হয়। এক্সাক্টলি। বড় যে সিলিন্ডারটা থাকে ওই সিলিন্ডারটাকে এরকম পাতলা, পাতলা স্লাইস করে কাটা হয়। স্লাইস করে কাটার পরে এরকম চিকন, চিকন ওয়েফার বের হয়। দেখতে পাচ্ছেন ওয়েফারটা কত চিকন? একদম চিকন। এটা আমরা যেটা নিয়ে কাজ করতাম, আমাদের ওয়েফারটা ছিল 525 মাইক্রন। মানে থিকনেস হলো গিয়ে 525 মাইক্রন। 525 মাইক্রন মানে কতটুকু বলেন তো? খুবই চুলের মতো পাতলা। 525 মাইক্রন হলে কি আপনার 1 মিলিমিটারের অর্ধেক। 1 মিলিমিটারের অর্ধেক। ঠিক আছে? তো খুবই পাতলা। এবং এই পুরা জায়গাটার মধ্যে যতগুলা সিলিকনের ক্রিস্টাল আছে সবগুলা কিন্তু একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন এ কাটা। মনে করেন 100 বা 011 যেকোনো একটা ওরিয়েন্টেশন এ কাটা। ঠিক আছে? এই পুরা জিনিস এরকম গোল একটা সিলিন্ডারকে কাটা হয়, কেটে এরকম স্ট্রাকচার দেওয়া হয়। তারপরে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এখানে যে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হয় এই সিলিকনের ওয়েফারটার মধ্যে। তারপরে কি করে এই জিনিসটাকে এরকম ছোট, ছোট পিস করা হয়। এই ছোট, ছোট চিপ, এই চিপগুলা বের করা হয়। তারপরে এগুলোকে প্যাকেজিং করে, প্যাকেজিং করে এই যে আপনার মোবাইলের যেই প্রসেসর, কম্পিউটারের প্রসেসর, এগুলো কিন্তু সব এগুলোকে প্যাকেজিং করার পরে আসে। ভিতরে কিন্তু এটাই থাকে। আপনি যদি কম্পিউটারের একটা প্রসেসর নেন, নিয়ে যদি এটির উপরের যে লোহার স্টিলের যে লেয়ারটা আছে, ওটা যদি খুলে ফেলেন, ভিতরে দেখবেন এরকম একটা চিপ, সিলিকনের চিপ। এই জিনিসটাকে এরকম কাটে কিভাবে বলুন তো? ৪ কোণা, ৪ কোণা করে কাটে কিভাবে? বলতে পারবেন কিভাবে কাটে? এত সুন্দর করে? স্যার এটাকে স্যার রোবটের সাহায্যে কাটা হয়। না, মানুষের সাহায্যে কাটা হয়। এটা করা খুব সহজ। এটা জাস্ট কি করতে হয় মনে করেন আপনি এই লাইন বরাবর কাটবেন। ঠিক আছে? এই যে আমার লাইনটা দেখতে পারতেছেন না? এই লাইন বরাবর মনে করেন কাটবেন। তখন ওই যে একটু আগে বললাম না ডায়মন্ড পেন? এই ডায়মন্ড পেন নিয়ে আপনি এই কোণাটার মধ্যে বারবার যদি আঁচড় কাটতে থাকেন না? বারবার যদি ঠোকর দিতে থাকেন, ঠোকর দিতে, দিতে একটা পর্যায়ে এই লাইন বরাবর ভেঙে যাবে। এবং একদম ঠিক এরকম সোজা লাইন বরাবর ভাঙবে। একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন এর ক্রিস্টাল মনে করেন 011 যেটা আপনি যদি কাটেন এটা সবসময় এরকম সোজাভাবে কাটবে। আবার আরেকটা ওরিয়েন্টেশন যদি নেন 111, তাহলে আপনি যদি এখানে খোঁচান, মানে আস্তে, আস্তে খোঁচান তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটবে। এরকম করে কাটবে। এটা ডিপেন্ড করবে যে এটা কোন ওরিয়েন্টেশন এর ক্রিস্টাল। এটার উপর ডিপেন্ড করবে যে আপনার এই ভাঙনটা কোন দিক থেকে হবে। তো জেনারেলি যে ক্রিস্টাল গুলো মানে যে সিলিকন গুলো ইউজ করে এটা যদি এখানে আপনি খোঁচান এরকম লম্বা লাইন বরাবর কেটে যাবে।
তারপরে যেই ভাঙ্গাটা অংশটা পাইলেন ওইখানে যদি আবার এইখান থেকে আবার যদি ঠোকর দেন, ঠোকর দিলে আবার এই বরাবর ভেঙে যাবে। তখন আপনি এরকম একটা করে চিপ পাবেন। বুঝতে পারছেন? গ্লাস যেভাবে কাটে একদম ঠিক ওইভাবেই কাটে। সো এটা হলো কি আপনার ওই ইনগট বলে এই জিনিসটাকে, ওই যে মিশ্রির মতো তৈরি করা হয় সিলিকনের যেই সিলিন্ডারটা, এটাকে বলে ইনগট। ওই ইনগটটাকে এরকম স্লাইস করে এরকম ক্রিস্টাল তৈরি সরি ওয়েফার তৈরি করা হয়। সিলিকনের ওয়েফার তৈরি করা হয়। এই ওয়েফারের মধ্যেই বাকি সব প্রসেস হয়, যে এন টাইপ ডোপিং, পি টাইপ ডোপিং সবকিছু এই ওয়েফারের মধ্যে করা হয়। তো এখন আমরা যে জিনিসটা দেখব যে কিভাবে এই জিনিসগুলো করা হয়। মানে এই যে সিলিকনের ওয়েফার, এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডোপিং কিভাবে করা হয়। এটাই আমাদের আজকের লাস্ট টপিক। এটা করার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি পিসিবি। আপনারা পিসিবির প্রসেসটা নিশ্চয়ই সবাই দেখছেন, ডিপ্লোমাতে স্পেশালি। আপনাদের সবারই ছিল পিসিবি জি কিভাবে বানাতে স্যার। হয়। পিসিবি মানে হলো কি প্রিন্টেড সার্কিট বোর্ড, তাই না? জি স্যার। জি স্যার। পিসিবি কিভাবে তৈরি করা হয় আপনাদের ডিপ্লোমাতে কি পড়াইছে? স্যার ওটাকে স্যার একটা স্যার কম্পিউটারে ডিজাইন করে প্রিন্ট করতে হয় হুম, স্যার। তারপরে স্যার আপনার কাগজের উপর প্রিন্ট করতে হয়। জি স্যার। হুম, তারপরে ওটাকে আয়রন দিয়ে প্রেস করে স্যার এটা আপনার কপার প্লেট নরমাল যে বোর্ডের উপরে ইস্ত্রি, কি করতে হয়। ইস্ত্রি দিয়ে জি স্যার। পিসিবি বোর্ডের উপরে পেস্ট করা হয়, তাই ওটাকে না? পেস্ট করা হয়। জি স্যার। তারপরে স্যার কপার ওই সলিউশন বোর্ডটা দিয়ে কিরকম স্যার থাকে বলেন তো? ওই বোর্ডের মধ্যে কি থাকে? কপার স্যার পুরোটাই কপার থাকে স্যার। পুরাটা কপারের একটা লেয়ার থাকে, পাতলা একটা লেয়ার কপারের থাকে জি লেয়ার স্যার। থাকে। তারপরে যেই সাইডটা কালি ওই সাইডটা কপারের দিকে দিয়ে উপরে ইস্ত্রি করা হয়, প্রেস করা হয়। জি স্যার। করা হলে কি হয়, যেই কম্পিউটারে আপনি যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটা ওই কপারের লেয়ারের মধ্যে বসে যায়, তাই না? জি স্যার। জি স্যার। বসে যাওয়ার পরে পানি দিয়ে ওই কাগজটাকে ধুয়ে ফেলা উঠে হয়। ফেলা হয় কাগজ স্যার। ধুয়ে ফেলানোর পরে স্যার এটাকে আপনার ওই কপার সলিউশনে কি করা হয় ফেরিক স্যার? রাখা ক্লোরাইড, হয়। ফেরিক ফেরিক ক্লোরাইড ক্লোরাইড জি সলিউশনে স্যার। ডুবানো হয়। ডুবাইলে কি হয়, যেই জায়গাগুলা কালি দিয়ে ঢাকা নাই ওই জায়গাগুলোর কপার উঠে যায়। আর যেই জায়গাগুলো কালি জি দিয়ে স্যার। ঢাকা আছে ওই জায়গার কপার থেকে যায়। এরপরে যদি আমরা কালিগুলোকে উঠে ফেলাই স্পিরিট বা অন্য কিছু দিয়ে, তখন আমরা ওই জায়গাতে সুন্দর মেটালের একটা ট্রেস পাই। ওই ট্রেসের মধ্যে আমরা রেজিস্টর, বিজিটি বা অন্য কিছু বসায় সার্কিট তৈরি করতে পারি, তাই না? জি স্যার। সেমিকন্ডাক্টর একদম ঠিক ইলেকট্রনিক্স ঠিক একই প্রসেসে তৈরি করা হয়। এই পর্যন্ত এই পিসিবির যে প্রসেসটা বললেন একদম ঠিক একই প্রসেসেই আমাদের ইলেকট্রনিক্সটা তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয় দেখেন, আমাদের যে সিলিকনের ওয়েফারটা থাকে, এই সিলিকনের ওয়েফারের উপরে আমরা একটা সিলিকন অক্সাইডের একটা লেয়ার তৈরি করি। এমনিতে নরমাল সিলিকন ওয়েফার আপনি যখনই মানে সিলিকনের ওয়েফারটা যখন কাটবেন, ইনগট থেকে যখন সিলিকনের ওয়েফারটা কাটবেন, বাতাসের সংস্পর্শে আসলেই উপরের লেয়ারটা অক্সিডাইজ হয়ে যায়। উপরের লেয়ারটা অক্সিডাইজ হয়ে পাতলা একটা সিলিকন অক্সাইডের লেয়ার পড়ে। আর্মস্ট্রং লেভেলের। আর্মস্ট্রং মানে হলো গিয়ে আপনার মাইক্রনের থেকেও ১০,০০০ ভাগ ছোট। মাইক্রনের থেকেও ১০,০০০ ভাগ ছোট হলো গিয়ে আর্মস্ট্রং। আর্মস্ট্রং এর মতো আর্মস্ট্রং থিকনেস এর একটা লেয়ার পড়ে বাতাসের সংস্পর্শে আসলেই। এরপরে আমরা করি কি, ওটার উপরে আরো কিছু এক্সট্রা সিলিকন অক্সাইডের লেয়ার ফেলি। মোটামুটি ৩ মাইক্রন থেকে ৬ মাইক্রনের মতো সিলিকন অক্সাইডের লেয়ার ফেলি। কেন ফেলি এটা আমরা পরে দেখব। এরপরে আমরা করি কি, এটার পুরাটার উপরে একটা ফটোরেজিস্ট ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে ফেলি। পুরো ওয়েফারটাকে একটা ফটোরেজিস্ট ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে ফেলি। এই ফটোরেজিস্ট ম্যাটেরিয়ালটা হলো গিয়ে একটা ওয়্যাক্স, মোমের মতো জিনিস আরকি। এরপর আমরা করি কি, আমাদের কতগুলো মাস্ক থাকে। ওই যে একটু আগে বললেন না যে একটা কাগজের উপরে আমরা প্রিন্ট করি, ওরকম আমাদের গ্লাসের উপরে প্রিন্ট করা কতগুলো মাস্ক থাকে। একটা গ্লাস থাকে, বড় একটা গ্লাস, ওয়েফারের সমান একটা গ্লাস থাকে। ওই গ্লাসের মধ্যে বিভিন্ন জিনিস প্রিন্ট করা থাকে। মনে করেন এই যে একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে এরকম ৪ কোণা প্রিন্ট করা আছে। ঠিক আছে? তারপরে এটা হলো গিয়ে আমরা ওই ওয়েফারটার উপর বসাই। ফটোরেজিস্ট দেওয়ার পরে ওয়েফারটা বসাই। বসানোর পরে ইউভি লাইট দিই। আল্ট্রাভায়োলেট লাইট দিই। আল্ট্রাভায়োলেট লাইট দিলে হয় কি, যেই জায়গাগুলো আপনার যেই জায়গার মধ্যে ট্রেস নাই, যেমন এই যে এই মাছটা দেখতে পারতেছেন। এই মাছটার মধ্যে এই জায়গাটা কিন্তু স্বচ্ছ। এই যে এই অংশটুকু কিন্তু স্বচ্ছ। এই জায়গাটার মধ্যে কিছু নাই। ঠিক আছে? আর এই জায়গাগুলো হলো গিয়ে এই জায়গার মধ্যে আপনার প্যাটার্ন আছে। ঠিক আছে? প্যাটার্ন আছে। তো যেই জায়গাটা স্বচ্ছ ওই জায়গার ভিতর দিয়ে ইউভি লাইট প্রবেশ করতে পারবে, আল্ট্রাভায়োলেট লাইট। আর আল্ট্রাভায়োলেট লাইট যখনই প্রবেশ করবে আপনার ফটোরেজিস্টটা নরম হয়ে যাবে। বুঝতে পারছেন? যেই জায়গাগুলো আল্ট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে আসবে ওই জায়গাগুলোর ফটোরেজিস্ট নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে আমরা করব কি, ওয়েফারটাকে একটা সলিউশন থাকবে, ওই সলিউশন দিয়ে ডেভেলপ করব। ডেভেলপ করলে আপনার যেই জায়গাগুলোর ফটোরেজিস্ট নরম হয়ে গেছে, ওই জায়গাগুলো থেকে ফটোরেজিস্ট উঠে যাবে। এটা কোন জিনিসটার সঙ্গে তুলনা করতে পারি আমরা? ওই যে ফেরিক ক্লোরাইডের সঙ্গে। ফেরিক ক্লোরাইড ডুবাইলে আমাদের যেমন যে জায়গাগুলো হয় নাই, খালি আছে ওই জায়গাগুলার চলে যায় না? কপারের ট্রেস চলে যায় না? সিমিলারলি আমরা যদি একটা সলিউশনে ডুবাই তখন এই যে জায়গাগুলো নরম হয়ে গেছে
ওই জায়গাগুলোর ফটোরেজিস্ট উঠে যায়। ঠিক আছে? তখন ফটোরেজিস্ট যদি উঠে যায় তখন আমরা এরকম একটা প্যাটার্ন পাবো, তাই না? যে জায়গাগুলো এক্সপোজড হইছে ওই জায়গাগুলো থেকে ফটোরেজিস্ট উঠে গেছে। আপনারা এই ছবিটার সঙ্গে দেখেন সব জায়গায় ফটোরেজিস্ট আছে। আর এখন দেখেন ইউভি দেওয়ার পরে যেই জায়গাগুলোর মাস্কের মধ্যে খালি ছিল ওই জায়গা থেকে ফটোরেজিস্ট উঠে গেছে। দেখছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখন ফটোরেজিস্ট যখন উঠে যায় এরপরে আমরা করি কি আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে ওই জায়গাগুলোর সিলিকন অক্সাইড উঠায় ফেলি। মনে করেন আমরা যদি আয়ন এচিং করি, ডিআরআই যেটাকে বলে ডিপ রিঅ্যাক্টিভ আয়ন এচিং, তাহলে আয়নগুলো হয় কি ফটোরেজিস্টের এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে, এখান দিয়ে আসে। কিন্তু এচিং হবে শুধু কোন জায়গাগুলোতে বলুন তো? এচিং হবে শুধুমাত্র ওই জায়গাগুলোতে যেখানে কোনো ফটোরেজিস্ট নাই, তাই না? ওই জায়গাগুলো সিলিকন জি অক্সাইড স্যার, খেয়ে যাবে, খালি জায়গায়। খালি হয়ে যাবে। খেয়ে গেছে দেখছেন? খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে তাহলে খালি হয়ে গেলে তারপর আমরা ফটোরেজিস্ট উঠায় ফেলাই। আরেকটা সলিউশন দিয়ে এই ডেভেলপড ফটোরেজিস্ট গুলো উঠায় ফেলাই। উঠায় ফেলালে আমরা আল্টিমেটলি কি পাইলাম? সিলিকনের মধ্যে একটা প্যাটার্ন পেয়ে গেলাম। সিলিকন অক্সাইডের একটা প্যাটার্ন পেয়ে গেলাম, তাই না? এখন মনে করেন আমরা এই জায়গাতে একটা পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি করব। পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়? জাস্ট আমরা একটা আয়ন বোম্বার্ডমেন্ট করি, বুঝছেন? মানে খুব হাই ভেলোসিটিতে আমরা আয়ন ছুড়ে মারি। মনে করেন পি টাইপ করতে গেলে আমাদের কি ধরনের ম্যাটেরিয়াল লাগবে? বলেন তো পি টাইপ করতে গেলে? স্যার 3 যোজনী বিশিষ্ট বোরন, কোনো প্রবলেম। বোরন লাগবে ৩ জন। ওই বোরনকে করি কি আমরা আয়োনাইজড করি। মানে আপনি যখন অনেক হাই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আপনি বোরন আয়নকে রাখবেন। মনে করেন হাই ইলেকট্রিক ফিল্ড, বোরন তো হলো কি আপনার পজিটিভ, তাই না? তো এই সাইডে হলে কি আপনার নেগেটিভ, এই সাইডে হলে কি পজিটিভ। এরকম ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেন অনেক হাই ভোল্টেজে। তখন বোরনের যেই আপনার গুলা আছে, অ্যাটমগুলো আছে, অ্যাটমগুলো কি করবে? অনেক হাই স্পিডে উপর থেকে নিচের দিকে যেতে চাবে না? এটাকে আমরা বলি হলো কি আয়ন বোম্বার্ডমেন্ট। তো আয়ন বোম্বার্ডমেন্ট যখন করব আমরা তখন কি হবে? এই পুরা জায়গাটা আপনার সঙ্গে আপনার বোরন যুক্ত হয়ে যাবে। অনেক হাই স্পিডে বোরন আসতেছে। পেনিট্রেট করে এই লেয়ারটা পেনিট্রেট করে বোরন ভিতরে ঢুকে যাবে। এখানে বি প্লাস হয়ে যাবে, এখানে বি প্লাস হয়ে যাবে। ভিতরে ঢুকে যাবে আরকি একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত। আর এর বেশি যেতে পারবে না। বাধাপ্রাপ্ত হয়ে থেমে যাবে একটা পর্যায়ে গিয়ে। তখন কি হবে? এই পুরাটা এলাকা আপনার পি টাইপ হয়ে যাবে। তাই না? কিন্তু যেই জায়গাগুলো আপনার সিলিকন অক্সাইড দ্বারা প্রটেক্টেড, ওই জায়গাগুলোতে কি আর বোরন ঢুকতে পারবে? পারবে না। শুধুমাত্র যে জায়গাগুলো এক্সপোজড ওই জায়গাগুলোতেই বোরন ঢুকতে পারবে। সবাই কি বুঝতে পারছেন? এভাবে আমরা জি পি স্যার। টাইপ এবং এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করি। তো মনে করেন আপনি এই এক জায়গায় পি টাইপ তৈরি করলেন, আর এই পাশের জায়গাটা কিন্তু প্রটেক্টেড সিলিকন অক্সাইড দিয়ে। পরবর্তীতে আমরা কি করলাম? সিলিকন অক্সাইড তুলে ফেললাম। এই পুরাটা জায়গা থেকে সিলিকন অক্সাইড তুলে ফেললাম। তুলে ফেলে আবার সিলিকন অক্সাইডের একটা লেয়ার দিলাম। লেয়ার দিয়ে আমরা করলাম কি? এরপরে এই জায়গাটার সিলিকন অক্সাইড তুলে ফেললাম। তুলে ফেলে তারপরে আমরা কি করতে পারি? আবার এই জায়গাটাকে এন টাইপ বানায় ফেলাতে পারি না? এই জায়গাটা পি টাইপ ছিল একটু আগে। সিলিকন অক্সাইড পুরাটা তুলে ফেললাম। পুরাটা তুলে ফেললে আবার সিলিকন অক্সাইড দিলাম। দিয়ে আবার ফটোরেজিস্ট দিলাম। দিয়ে এই জায়গাটার সিলিকন অক্সাইড এখন তুলে ফেললাম। আবার আয়ন বোম্বার্ডমেন্ট করলাম কিন্তু এখন এন টাইপ দিয়ে। তাহলে কি হলো? এই জায়গাটা পি টাইপ হইলো। এখন তো এই জায়গাটা সিলিকন অক্সাইড দ্বারা প্রটেক্টেড। কিন্তু এই জায়গাটার মধ্যে সিলিকন অক্সাইড নাই এখন। তাহলে এই জায়গাটা তখন কি হয়ে যাবে? এন টাইপ, তাই না? তাহলে এরকম এন টাইপ আর পি টাইপ আপনি এরকম পাশাপাশি বানাইতে পারেন। এন টাইপ, পি টাইপ বা ২ টা এন টাইপ, মাঝখানে পি টাইপ অনেক কিছুই তৈরি করা যায়। সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ঠিক আছে? তো এইভাবে আপনার মানে আমাদের যত এই যে চিপ দেখতে পারেন, Intel বলেন, AMD বলেন, মোবাইলের Qualcomm এর প্রসেসর, MediaTek সবকিছুই এই প্রসেসের মাধ্যমেই তৈরি করা হয় more or less। আরো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার প্রসেসটা একটু প্রবলেম আছে। প্রসেসটা বললাম আমি একটা কাজ করব না। আমি আপনাদেরকে একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে দিব না পুরো প্রসেসটার। আপনারা ভিডিওটা দেখলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আজকের লেকচারের সঙ্গে আমি একটা অ্যানিমেটেড ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। আপনারা একটু ভিডিওটা দেখেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন। এমনিতে আমি কোনো কিছু বলছি, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? মানে কোনো ব্যাপারে একটু সমস্যা আছে বা বুঝেন নাই?